ও মা গো, মায়েরা ফেলাইলো গো। উফ। উপস। আস্তে আকাশ ভাই, এটা কি করলেন? ব্যথা পাইতেছি তো। তাই ব্যথা পাচ্ছ? তাহলে আসলা কেন? ও মা, আমি আসছি মানে? আমি তো চাচির কাছে যাইতেছিলাম। আপনি আইসা সামনে পড়ছেন, আর আমি পিছলা খাইতে নিছি, আর আপনি ধরছেন। ধরছেন ভালো কথা, আবার ফেলে দিলেন কেন? ফেলে দেইনি, ছেড়ে দিছি। তোমাকে কি কোলে নিয়ে বসে থাকবো? আসতে না আসতেই দুর্ঘটনা ঘটালে। ছোটবেলার স্বভাব যায়নি, তাই না? আর সালাম টালাম কই? বড় ভাই না আমি? নদী মাটিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে কাপড় ছাড়া দেয়। তারপর মুখ গোমড়া করে বলে, আসসালামু আলাইকুম আকাশ ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ছোট্ট নদী তো অনেক বড় হয়ে গেছে দেখছি। কেমন আছো? বিদেশ থেকে অনেক মিস করেছি তোমাকে। তবে আগের মতোই দুষ্টু রয়ে গেছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এতদিন পর মনে পড়লো আমাদের কথা। ওই ছোট মানুষ, এত পাকা আর বুড়ির মতো কথা বলতে হবে না। এখন সরো তো, এসেই কেবল ঝামেলা পাকাস। আম্মা কই? আম্মা কই তুমি? গ্রামের বাড়িতে আজ আনন্দের মেলা। আকাশ বিদেশ থেকে ফিরেছে। নদী তার ছোট্ট কাজিন। একটু বিরক্তই হলো, সবাই আকাশকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। নদী ভাবলো আকাশ তো বিদেশে থাকে, এখন এসেই মুরব্বি হয়ে বসবে, তাকে তো কেউ পাত্তাই দেবে না। তবে এই সত্যিটার পাশাপাশি আরেকটা সত্যি আছে, সেটা হলো নদী মনে মনে আকাশকে পছন্দ করে সেই ছোট থেকে, কিন্তু সেটা কখনো বুঝতে দেয়নি। সকাল সকাল তাই সে যে দৌড়ে আসছিল, তখনই আকাশের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। আকাশ ধরতে গিয়েও ধরে না, ফেলে দেয়। এরপর তাকে তেমন গুরুত্ব না দিয়েই মাকে ডাকতে থাকে। নদীর ভেতর একটু রাগ কাজ করছিল, কেননা আকাশ তাকে এভাবে ইগনোর করলো। সে কি ছোট বাচ্চা? নদী নিজেকে প্রশ্ন করলো। আচ্ছা, আমি কেন এত ভাবছি আকাশ ভাইকে নিয়ে? তিনি কি আমাকে ওই চোখে দেখেন? নদীর মনে হলো আকাশের সাথে তার আচরণটা বোধহয় একটু অন্যরকম হওয়া উচিত, কিন্তু কিভাবে? সে তো এমনই, চাইলেও বাচ্চামি দূর করতে পারবে না। নদীর কথায় একটা নদীর কথায় একটা খোঁচা ছিল, আকাশও সেটা বুঝতে পারছে। আকাশ ভাবলো নদী হয়তো রেগে গেছে তাকে ফেলে দেওয়ায়। নদীর দিকে তাকিয়ে আকাশ হাসলো। ভেতর থেকে আকাশের মা দৌড়ে আসে, আকাশকে জড়িয়ে ধরে। ও বাবা, আমার বাবা আইসা পড়ছে। আয় বাবা, ভিতরে আয়। আকাশ ঘরে গিয়ে বসে। আকাশের সাথে তার বন্ধু রফিকও ছিল। আকাশের মা ভেতরে নাস্তা পানির জন্য যান। রফিক এতক্ষণ আকাশ আর নদীর খুনসুটি দেখে মনে মনে হাসছিল। নদী পাশে দাঁড়িয়ে ছিল। আকাশের বন্ধু রফিক তখন বলল, আরে আকাশ, তোর ছোট নদী তো বড় হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ লাগছে। তুই তো লস খেয়ে গেলি বিদেশ থেকে। কি বললেন আপনি? আমি ছোট না, বড় হয়ে গেছি। আর এইভাবে বলার কি আছে? আপনারা সবাই মিলে আমারে নিয়ে মজা করতেছেন, তাই না? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছিস। সাবধানে থাক আকাশ, নদী তোমার উপর নজর দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। কি যা তা বলছেন আপনি? আকাশ ভাই, আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। ওকে, তোমরা থামো তো। হ্যাঁ, নদী তো এখন বড় হয়ে গেছে। যাই হোক, নদী ম্যাডাম, আপনি ওর কথায় না রেগে বরং নিজের খেয়াল রাখেন, কেমন? ও একটু দুষ্ট। আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি, আপনার এই নিয়ে ভাবতে হইব না। আপনারা সবাই এরকম। হুম। আহারে, ঠিক আছে নদী, তুমি বড় হয়েছো, কিন্তু রাগ করো না প্লিজ। অনেক দিন পর আসছি, আমরা আর ছোট নই যে ঝগড়া করব। আমি রাগ করি নাই, আপনারা সবাই আমারে নিয়ে মজা করছেন, এটা ভালো লাগে নাই। আমি যাই। ঠিক আছে, যাও। নদী রেগে চলে আসে। সে গিয়েছিল আকাশ আশায়, কিন্তু উল্টা ঝগড়া করে আসতে হয়েছে। নদীর ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। কেন সে আকাশের সাথে ঝগড়া করে? পছন্দ করে বলেই কি আকাশের একটু উপেক্ষাও সে মেনে নিতে পারে না? আকাশই বা তাকে এত বিরক্ত করে কেন? এই যে এতদিন পর আসলো, তার সাথে কেমন করলো? নাকি সেও পছন্দ করে? বুঝতে দেয় না। নদীর মনে হলো হয়তো আকাশও তাকে নিয়ে ভাবে। পরদিন নদী কলেজ থেকে ফিরছিল। আকাশ বাইকে করে যাচ্ছিল, নদীকে দেখে থামলো। নদী, কোথায় যাচ্ছ? একা যাচ্ছ কেন? বাইকে উঠো, দিয়ে আসি। কলেজ থেকে ফিরছি, আপনার নিয়ে যাওয়ার দরকার নেই, আমি পারবো নিজে। দরকার আছে, বাইকে উঠো,
একা একা বাড়ি যেতে পারবে? আজব, লাগবে না। এতদিন তো নিজেই গেলাম, এখনো পারবো নিজে। আপনার সাহায্য লাগবে না। ঠিক আছে, যাও, সাবধানে যেও। হ্যাঁ, যাব। আকাশ হেসে চলে গেল। নদী এবার আরো বেশি রেগে গেল। মনে মনে সে তো অভিমান করে না বলেছিল। আকাশ তো তাকে জোর করে উঠাতে পারত, কিন্তু হেসে চলে গেল। আকাশের এই ইগনোর করা নদীর ভেতরে ভেতরে পুড়িয়ে মারছে। আকাশ কেন বুঝতে পারছে না। নদী বাড়ি এসে রুমে বসে ভাবতে লাগলো, আকাশ ভাই কি তাকে পছন্দ করে না, নাকি এটা নদীর একার ভাবনা। নদীর মনে হলো সে আকাশকে নিয়ে ভাবছে বেশি, হয়তো একটু কম ভাবা উচিত। সন্ধ্যায় নদীর আম্মা বললেন, নদী, আকাশকে চা দিয়ে আয়। নদী মনে মনে খুশি হলো, এই বাহানে আকাশকে দেখবে। নদী গিয়ে চা দিয়ে বলল, আকাশ ভাই, চা নিন। থ্যাংক ইউ নদী, আমাকে বললেই পারতে, তোমাদের ঘরে যেতাম, কষ্ট করে আনতে হতো না। কষ্ট কেন হবে? আপনি আমাদের মেহমান, আর এটা আমার দায়িত্ব। আপনি খান। বেশ, থ্যাংক ইউ। তো ভাইয়া এখানে বসে কি করছেন? কাজ নেই? এই একটু রেস্ট নিচ্ছি। তো যাও এবার, তুমি পড়ো, সামনে এক্সাম না? আরে যাবো তো, একটু গল্প করি। ভাইয়া, বিদেশে তোমার গার্লফ্রেন্ড আছে? ওরে বাপরে, পিচ্চি মেয়ে এইসবও জানে? যাও যাও বলছি, ফাজিল একটা। ধুর, কথা বললেই বকে। হ্যাঁ, গেলাম, আর আসবো না। হুম। নদী চলে আসে। নদীর ভেতরে একটা যুদ্ধ চলছে। সে না বলতে পারছে, না কিছু সইতে পারছে। সে নদীর চোখে একটা স্বপ্ন ভেসে উঠল, আকাশ তাকে ভালোবাসে। নদী নিজেকে সামলে নিল। পরদিন নদী গ্রামের মাঠে বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। আকাশ সেখানে এলো। নদীর বান্ধবীরা আকাশকে দেখে হা করে তাকিয়ে থাকলো। নদীর ভেতরে ভেতরে বেশ রাগ হচ্ছিল। নদী, বাড়ি চলো, আব্বা ডাকছেন, এখনই চলো। ডাক্তার ডাকলে তো আপনি যান, আমাকে কেন বলছেন? আমি যাব না এখন। আমি তোমাকেই বলছি, চলো, আব্বা রেগে যাবেন। আজব তো, আপনার আব্বা ডাকছে তো আমারে ডাকেন কেন? আর আপনি তো আমাকে পাত্তাই দেন না। আসার পর থেকে একটা ভাব ধরে বসে আছেন, তাই যাব না। আর উনি কেন ডাকছেন? সেটা জানি না, আর নদী রাগ করো না, চলো এখন। না। নদীর রাগ বাড়ছে। সে কেন আকাশ ভাইয়ের কথা শুনবে? কিন্তু চাচার ডাক না গেলেও নয়। বাবা মরার পর চাচাই তাদের দেখভাল করেছে। নদী উঠে গেল, গিয়ে দেখে ওর চাচা বাড়ি নেই। নদী রেগে গেল। কই আকাশ ভাই? আপনি না বললেন চাচাই ডাকছে? কই চাচাই? হ্যাঁ, ডেকেছে সত্যি, বোধহয় আব্বার কোনো কাজে চলে গেছে, পরে বলবে। এই চলো, আজকে তোমাকে নিয়ে ঘুরবো। সত্যি বলতেছেন? আমারও ভালোই লাগে ঘুরতে। হ্যাঁ, তোমার যে টোটো করার অভ্যাস আছে তা আমি জানি। আকাশ ভাই, আচ্ছা সরি, চলো এবার। নদী আর আকাশ গ্রাম ঘুরতে থাকে। আকাশ মুগ্ধ হয়ে তাকায়। অনেক বছর পর গ্রামে এসে তার বেশ ভালো লাগছে। নদী মুগ্ধ হয়ে আকাশকে দেখে। এই মানুষটাকে যে তার কি পরিমাণ ভালো লাগে সে নিজেও বোঝাতে পারবে না। সন্ধ্যায় ওরা চলে আসে। দিন কাটতে থাকে। গ্রামের বাড়িতে এখন রুটিন মাফিক জীবন চলছে আকাশের। আকাশ এখন পুরোপুরি গ্রামেই সেটেল হয়ে গেছে। নদীর সাথে তার মাঝে মাঝেই ঝগড়া হয়, কিন্তু নদীর ভেতরের অনুভূতি দিন দিন বেড়েই চলেছে। সে বুঝতে পারছে না কেন আকাশ ভাইয়ের সাথে কথা বলতে তার এত ভালো লাগে। নদী নিজেকে সামলে রাখার চেষ্টা করে, কিন্তু আকাশ ভাইয়ের একটু হাসি, একটু কথা সবকিছুই তার মনকে উতলা করে তোলে। নদী ভাবে, আকাশ ভাই কি বোঝেন না, নাকি বুঝেও না বোঝার ভান ধরেন? একদিন সকালে নদী বাসন ধুচ্ছিল। আকাশ এসে পাশে দাঁড়ালো, মাথায় টোকা দিয়ে বলে, নদী, তুমি বাসন ধুচ্ছ কেন? কাজের লোককে দিয়ে দাও, তোমার এত কাজ করা ঠিক না। ইস, আসছে, দরদ একেবারে উতলায় পড়তেছে। কি কিছু বললা? না ভাইয়া, কিছু না। তো কি হয়েছে? আমি কি পারি না? আর এটা তো আমারও কাজ, আমি নিজেই করতে পারবো। তুমি পড়াশোনা করো, এত কাজ করতে হবে না, তোমার ভবিষ্যতের কথা ভাবতে হবে। ভাইয়া, পড়াশোনা করে বলে কি ঘরের কাজ করব না? এটা তো আমার দায়িত্ব। আমি তো ঘরের কাজই করতে চাই, আপনার ঘরণী হয়ে। আমার ঘরণী মানে? না না, কিছু না। নদী মনে মনে হাসে। সে যে কি সব ভাবে। আকাশ অবাক হয়ে তাকায়। মাঝে মাঝে মেয়েটা কেমন যেন আচরণ করে। আকাশ মুচকি হেসে চলে যায়। আকাশের হাসিটা নদীর মনকে আবার উতলা করে দিল। নদী
বাসন ধুতে ধুতে মনে মনে হাসতে থাকলো। দুপুরে খাওয়ার সময় আকাশের আব্বা বললেন, আকাশ, তোমাদের সাথে একটা কথা ছিল। জি আব্বা বলুন, কি কথা? তোমার আর নদীর পড়াশোনা নিয়ে ভাবছি। তোমাদের দুজনের তো ভালো রেজাল্ট, তুমি একটা লাইনে চলে গেছো, আর নদীকে ঢাকায় ভর্তি করিয়ে দেবো, ভালো কলেজে পড়বে। নদীর মায়ের সাথেও কথা হয়েছে। নদী পাশেই ছিল। সে চমকে উঠে, ওর কলিজা যেন কেউ কামড় দিয়ে ধরে। না চাচা, আমি ঢাকায় যাব না, এখানেই ভালো আছি। আমার এখানে পড়তে ভালো লাগে। নদী, আব্বা ঠিক করছেন, সেটাই ভালো হবে। ঢাকায় তোমার পড়াশোনা ভালো হবে, তুমি অনেক কিছু শিখতে পারবে, ফিউচার ব্রাইট। কিন্তু ভাইয়া, আমি এখানে থাকতে চাই। ঢাকায় কেমন হবে না হবে আমি যেতে চাই না। নদী, তুমি এখনো ছোট, বেশি বুঝো না। ভাইজান চলে গেছে, এখন আমার উপরেই তোমাদের দায়িত্ব, তোমাদের সব দায়িত্ব। আমি চাই তুই ভালো করে পড়, তোর মায়ের খুঁটি হ, ভাবির কথা চিন্তা কর। সারা জীবন তো আমি থাকবো না তোদের জন্য। নদীর মন খারাপ হয়ে গেল। ঢাকায় যেতে হবে? আকাশ ভাইয়ের থেকে দূরে কি করবে সে? চাচার কথা তো ফেলতে পারবে না। নদীর চোখে পানি চলে এলো। সে নিজেকে সামলে নিল। আকাশ ভাই কি তাকে মিস করবেন, নাকি সে একাই এসব ভাবছে? তার কি যাওয়া উচিত? নদী সেখান থেকে উঠে চলে যায়। চিন্তা করো না আব্বা, ছোট মানুষ তো, ঠিক হয়ে যাবে। হুম। আকাশের বাবা খাওয়ায় মনোযোগ দিলেন আবার। আকাশ নদী যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। সন্ধ্যায় নদী একা বসে আছে। আকাশ এসে বলল, কিরে নদী, কি হয়েছে? মন খারাপ? না ভাইয়া, কিছু না, ঠিক আছি। আরে বলো, কি হয়েছে? আমাকে বলা যায় না? তুমি কি ঢাকায় যেতে চাও না? ভাইয়া, আমি এখানে থাকতে চাই। ঢাকায় কেমন হবে না হবে আপনাদের ছাড়া কিভাবে থাকবো, আমার কিছু ভালো লাগে না। নদী, ঢাকায় তোমার অনেক বন্ধু হবে, পড়াশোনাও ভালো হবে, আর আমরা তো আছি, ফোনে কথা বলবো। নদীর চোখে আবার পানি চলে এলো। সে ভাবলো আকাশও তাকে বুঝতে পারছে না। নদী নিজেকে সামলে নিল। হয়তো এটাই তার ভাগ্য। নদী ভাবলো ঢাকায় গিয়ে সে কি করবে, কিভাবে থাকবে। কিন্তু চাচার সিদ্ধান্ত তো তাকে মানতেই হবে। নদী রাগ করে উঠে চলে গেল। রাতে নদী ঘরে শুয়ে আছে। আকাশ আবার আসলো, এসে বলল, নদী, ঘুমিয়েছো? না ভাইয়া, একটু শুয়েছিলাম। তোমাকে দেখতে এলাম, ঠিক আছো কি না। নদী, তুমি চিন্তা করো না, ঢাকায় সব ঠিক হয়ে যাবে, আর আমি তো আছি, তোমার খেয়াল রাখবো। ভাইয়া, আমি যাব, কিন্তু আমি পড়া শেষ করে এসে যদি আপনার কাছে কিছু আবদার করে দেবেন। নিশ্চয়ই নদী, তুমি আমার ছোট বোনের মতো, তোমার জন্য সব সময় আছি। কি? এই বেটা বলে কি? ছোট বোন? আল্লাহ, আমি চাই। সাইয়া সাইয়া বলে ভাইয়া। কি বললা? না কিছু না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করেন না, আমি ভালো মতোই পড়বো। আচ্ছা, আমি যাই রে। আকাশ চলে যায়। নদী চোখ বন্ধ করলো। আকাশ ভাইয়ের সাথে তার সম্পর্কটা কি আসলে ভাই বোনের? উনি এসব কি বলে? যেখানে নদী ভাবছে পড়া শেষ করে সে আকাশকে নিজের মনের কথা জানাবে, কিন্তু নদীর মন তো মানছে না। সে আকাশকে নিয়ে ভাবছে, আর আকাশ কিছুই বুঝতে পারছে না। এভাবেই দিন গেল। নদী ঢাকায় যাওয়ার দিন এগিয়ে এলো। নদী ভাবলো কি হবে ঢাকায় গিয়ে, আকাশ ভাইয়ের থেকে দূরে কিভাবে থাকবে। কিন্তু পরক্ষণেই নদী নিজেকে বুঝালো এটা তার ভবিষ্যতের জন্য ভালো। আকাশ বিদেশে পড়েছে, তাকেও একটু পড়তে হবে, নিজেকে যোগ্য হিসেবে গড়তে হবে। না হলে আকাশের সামনে কি নিয়ে দাঁড়াবে? তার মতো অত স্মার্ট, সুদর্শন, শিক্ষিত ছেলে কি আর তাকে বিয়ে করবে যদি সে যোগ্য না হয়? নদীর ঢাকায় যাওয়ার দিন চলে এলো। গ্রামের বাড়িতে মন খারাপের ছায়া। নদীর জন্য সবারই মন খারাপ, বিশেষ করে আকাশের। আকাশ নিজেও জানে না কেন তার মন এত ভারী লাগছে। এদিকে নদী কান্না চেপে রাখে। আকাশের থেকে দূরে যেতে হবে, এটা ভেবেই তার গলায় শুকিয়ে আসছে। একদিকে চাচার সিদ্ধান্ত, অন্যদিকে আকাশের সাথে থাকার ইচ্ছা। নদী নিজেকে বোঝাচ্ছে বারবার, কিন্তু কেন যেন মনে হচ্ছে সে একটা গুরুত্বপূর্ণ অংশ ছেড়ে যাচ্ছে। নদী নিজের চোখের পানি আঁচলে মুছে নিল। সকালে নদীর চাচা বললেন, নদী, তোর জিনিসপত্র সব গোছানো হয়েছে, গাড়ি এসে যাবে, তাড়াতাড়ি কর। হ্যাঁ চাচা, সব গোছানো, একটু পরেই নামছি। আব্বা, আমি নদীকে স্টেশনে দিয়ে আসবো, আপনারা চিন্তা করবেন না। ঠিক আছে আকাশ, সাবধানে যেও। নদী নিজের রুমে গিয়ে শেষবারের মতো সবকিছু দেখলো। তার ছোটবেলার স্মৃতি, আকাশ ভাইয়ের সাথে কাটানো মুহূর্ত,
সব কিছুই যেন তার চোখের সামনে ভেসে উঠল। নদীর গলা আবারও শুকিয়ে এলো। সে নিজেকে সামলে নিয়ে বের হলো। আকাশ ভাইয়ের সাথে একবার আলাদা করে কথা বলতে বেশ ইচ্ছে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, সবাই আছে সামনে। গাড়িতে ওঠার আগে নদী সবাইকে সালাম করে বিদায় নিল। আকাশ নদীর ব্যাগ গাড়িতে তুলে দিল। গাড়ি চলতে শুরু করলো। পুরো পথে দুজনের কেউই কোনো কথা বলল না। তারপর স্টেশনে ছেড়ে দিয়ে আসলো। নদী, সাবধানে যেও। ঢাকায় পৌঁছে ফোন করবে, নিজের খেয়াল রাখবে। ভাইয়া, আপনিও ভালো থাকবেন আর আমাকে ভুলে যাবেন না। কেন ভুলবো? তুমি তো আমার ছোট বোন, তোমার খবর তো আমি নেবই। তোমার জন্য সব সময় আছি, চিন্তা করো না। মন দিয়ে পড়বে ওখানে গিয়ে। নদীর চোখের পানি চলে এলো। সে আকাশ ভাইয়ের দিকে তাকালো, কিন্তু কিছু বলতে পারলো না। গাড়ি স্টার্ট হলো। নদী হাত নাড়িয়ে বিদায় জানালো। আকাশও হাত নাড়ালো। তার চোখেও যেন একটা আবেগের নদী ভেসে চলেছে। নদী ভাবতে লাগলো, আকাশ ভাই কি তাকে মিস করবেন? ঢাকায় পৌঁছে নদী হোস্টেলে উঠল। প্রথম দিনেই তার মন খারাপ। গ্রামের সবকিছুই তার কাছে বেশি ভালো লাগতো, কিন্তু এখানে কিছুই ভালো লাগে না। নদীর ফোনে আকাশ ভাইকে মেসেজ পাঠালো। ভাইয়া, ঢাকায় পৌঁছেছি, সব ঠিক আছে। আকাশ রিপ্লাই দিল। নদী, আলহামদুলিল্লাহ, সাবধানে থেকো, পড়াশোনায় মন দিও, তোমার জন্য দোয়া করি। নদী মেসেজ পড়ে একটু হাসলো। আকাশ ভাই তাকে নিয়ে নিশ্চয় ভাবছে, এই বা কম কিসের। নদীর একটু ভালো লাগলো, কিন্তু কেন যেন আকাশ ভাইয়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে। নদী নিজেকে বুঝালো, এখন এত ইমোশনাল হলে চলবে না, সবকিছুই চিন্তা করে চলতে হবে। পরদিন কলেজে নদীর প্রথম দিন। সে একটু নার্ভাস। নতুন বন্ধু, নতুন পরিবেশ, সবকিছুই অজানা। কলেজে গিয়ে সে তার ক্লাসরুম খুঁজে নিল। ক্লাসে ঢুকতেই একটা মেয়ে বলল, হাই, তুমি নদী তাই না? আমি রিয়া, তোমার সাথে পরিচিত হতে এসেছি। হ্যাঁ, তুমি রিয়া? নাইস টু মিট ইউ। আমি নদী। নাইস টু মিট ইউ। নদী, তারপর বলো কোথা থেকে এলে? হৃদয়পুর গ্রাম থেকে। ওয়াও, গ্রাম আমার খুব ভালো লাগে। তা তোমার গ্রামের গল্প বলো তো শুনি। নদীর একটু ভালো লাগলো রিয়ার সাথে কথা বলে। মেয়েটা ভালোই, হয়তো ঢাকায় তার বন্ধু হবে, জীবনটা ভালোই কাটবে। এদিকে রিয়া তাকে নিয়ে বেশ এক্সাইটেড। কলেজের বিরতিতে রিয়া নদীকে ক্যান্টিনে নিয়ে গেল। তা নদী, ঢাকায় কেমন লাগছে? গ্রামে অনেক ভালো ছিলাম, ঢাকায় একটু নতুন লাগছে সব কিছু, তবে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। তোমার বয়ফ্রেন্ড আছে? আরে না না, কি বলো, কিসের বয়ফ্রেন্ড? নেই। তোমার? না, এখনো পাওনি? নদী ভাবলো রিয়া মেয়েটা বেশ ভালো আর মিশুক আছে, হয়তো ঢাকায় তার ভালো সময় কাটবে। নদীর মনটা একটু হালকা হলো। আকাশের কথা হঠাৎ মনে পড়লো। সে মুচকি মুচকি সে একটু হাসলো। কলেজের পর রিয়া নদীকে নিয়ে শপিংয়ে গেল। নদী একটা ড্রেস পছন্দ করলো। রিয়া ড্রেসটা নিয়ে এগিয়ে গেল। নদী, তুমি এই ড্রেসটা পরলে তোমাকে দারুণ লাগবে, নিয়ে যাও। ঠিক আছে, নিয়ে নেই। কত টাকা? আমি দিয়ে দিচ্ছি, তুমি পরের বার আমাকে ট্রিট দিও। আরে না, আমি দিচ্ছি তো। আরে আমি দিচ্ছি, পরে দিও তুমি আবার। ঠিক আছে, থ্যাংক ইউ রিয়া। নদী রিয়াকে যত দেখছে মুগ্ধ হচ্ছে। তার মতো গ্রামের একটা মেয়েকে শহরের মেয়েটা কত আপন করে নিচ্ছে। রিয়া সত্যি ভালো বন্ধু। নদীর একটু খুশি খুশি লাগলো। এরপর রিয়া নদীকে একটা ক্যাফেতে নিয়ে গেল। ভেতরে ঢুকে নদী দেখলো একটা ছেলে বসে আছে। রিয়া বলল, নদী, তোমার জন্য সারপ্রাইজ। ছেলেটা উঠে এসে বলল, হাই নদী, আমি সাকিব, তোমার নতুন বন্ধু। নদী একটু অবাক হলো। নতুন বন্ধু মানে? নদী বুঝতে পারছে না রিয়া তাকে কেন এনেছে এখানে। আর প্রথম দিনেই রিয়া একটু বেশি করে ফেলছে তার মনে হচ্ছে। শপিং, এখন আবার ক্যাফে। অবশ্য ওরা বড়লোকের মেয়ে আর শহরের মেয়ে, তাই এসব কোনো ব্যাপার না। নদী তেমনই বোকার মতো হা করে বলল, হাই। নদী, সাকিব তোমার সাথে বেশ ম্যাচ করবে, তাই তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম। ম্যাচ করবে মানে? কি বলো এসব? আমি এ ধরনের মেয়ে না। আরে মজা করছিলাম, ও আমার বন্ধু। আমি এখানে একটা কাজে এসেছে, ভাবলাম ওর সাথে দেখা করি। ও আচ্ছা। নদী চুপ হয়ে গেল, কিন্তু তার কাছে এখানে কেন যেন ভালো লাগছে না। সে একটু কনফিউজড। রিয়া কেন তাকে সাকিবের সাথে পরিচয় করালো? নদী নিজেকে সামলে নিল কোনো মতে। নদী রিয়ার সাথে ক্যাফেতে বসে আছে।
সাকিবের সাথে পরিচয় হওয়ার পর থেকে তার মনটা একটু অস্থির। আকাশ ভাইয়ের কথা বারবার মনে পড়ছে। কেন যেন মনে হচ্ছে সে ভুল কিছু করছে। এই ছেলেটার সাথে সে কেন বসে আছে? কলেজের প্রথম দিনে একটা অচেনা ছেলের সাথে বসা তো ঠিক নয়। এদিকে সাকিব অপলকে নদীকে দেখছে। এত সুন্দরী মেয়ে সে পুরো কলেজেও দেখেনি। রিয়া নদীকে হঠাৎ ধাক্কা দিয়ে বলল, নদী, যাই বলো না কেন, আমি কিন্তু না বলেই পারছি না। সাকিবকে আসলেই তোমার সাথে ভালো মানাবে, তাই না? দুজনেই তো স্টুডেন্ট, একসাথেই ঘুরবে। রিয়া, তুমি আবার শুরু করলে? থুর, আমার একটু কাজ আছে, আমি বাসায় যাই। আরে না, যাবে কেন? সাকিব তোমাকে পৌঁছে দেবে, তুমি থাকো, আমরা একটু আড্ডা দিই। হ্যাঁ নদী, রিয়া ঠিকই বলেছে। তোমার সাথে কথা বলতে ভালো লাগছে, বসো। তোমাকে আমি পৌঁছে দিব। আর রিয়ার কথা কিছু মনে করো না, ও এমনই ফাজিল বেশি। ঠিক আছে, তাহলে একটু বসি, কিন্তু বেশি সময় না। নদী পরক্ষণে নিজেকে বুঝালো, এটা তো খারাপ কিছু না, শুধু বন্ধু হিসেবেই তো কথা বলছে। আর এখন উঠে যাওয়াটাও খারাপ দেখায়। সে চুপ করে বসে আবার। নদী, তোমার গ্রামের বাড়ি কেমন? ঢাকায় এসে কেমন লাগছে? গ্রামের বাড়ি অনেক সুন্দর, আমি তো আসতেই চাইনি, কিন্তু বাড়ি থেকে পাঠালো। ঢাকায় এসে একটু নতুন লাগছে, তবে ঠিক হয়ে যাবে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকাতেই, বাবা মা এখানেই থাকেন। তুমি কি গ্রামেই বড় হয়েছো? হ্যাঁ, গ্রামেই বড় হয়েছি, খুব ভালো লাগে গ্রামের পরিবেশ। নদী, তোমার গ্রামের গল্প শুনতে ভালোই লাগছিল। যাই হোক, আমার কাজ আছে, আমি উঠি। তোমরা একটু ঘুরে আসো, ভালো লাগবে। হ্যাঁ নদী, চলো তোমাকে একটু ঢাকা শহর ঘুরিয়ে দেখাই। নদী একটু দ্বিধায় পড়ল। আকাশ ভাইকে কি জানাবে? এই ছেলেটা মনে হচ্ছে বেশি বিরক্ত করছে। অচেনা ছেলের সাথেই বা ঘোরা ঠিক হবে? এই মেয়ে আর ছেলে তো এমন আচরণ করছে যেন এরা কত পুরনো বন্ধু। এরা নদীর এত কেয়ার করছে কেন? নদী ভাবে এদেরকে সরাসরি জিজ্ঞেস করবে, পরে ভাবে না, এখন থাক, এখন তো কিছু হয়নি, শুধু বন্ধু হিসেবেই তো কথা বলছে। আর ঢাকায় চলতে গেলে একটু মানিয়ে চলতে হবে, বন্ধু বান্ধবও লাগবে। নদী রাজি হলো। ঠিক আছে, চলো। সাকিব নদীকে নিয়ে ঢাকার রাস্তায় হাঁটছে। তারা অনেক কথা বলছে, হাসছে। নদীর একটু ভালো লাগছে। ছেলেটা আর যাই হোক একদম সহজ ভেতর থেকে। আর মিশুকও বেশ। বড়লোকের ছেলে হলেও অহংকার নেই বিন্দুমাত্র। নদী, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু খুব সুন্দর। নদী লজ্জায় লাল হয়ে গেল। মেয়েদের সুন্দরের প্রশংসা যে করুক না কেন তারা খুশি হয়ে যায়। নদী একটু লাল হয়ে বলল, সাকিব, তুমি কিন্তু বেশি বেশি বলে ফেলছো। না, সত্যি বলছি, তোমার হাসিটা খুব সুন্দর। সাকিব প্লিজ, এসব বলো না। আমি কিন্তু পটার মেয়ে না, হ্যাঁ? এগুলো বলে লাভ নেই, আমরা বন্ধু হিসেবেই থাকি, এটাই ভালো। তুমি দেখছি একটু ফ্লার্টিং করলে সিরিয়াস হয়ে যাও। ঠিক আছে নদী, আমি তোমার বন্ধুই থাকবো, কিন্তু এখন চলো, অনেকক্ষণ হলো বাসায় যেতে হবে। একটা রিক্সা ভাড়া করি, তোমাকে পৌঁছে দিই। নদী ভাবলো সাকিব আসলে খারাপ না, কিন্তু সারাক্ষণই সবকিছুর মধ্যেই নদীর শুধু আকাশের কথাই মনে পড়ে। কেন যেন আকাশের সাথে কথা বলতে ইচ্ছে করে ওর যখন তখন, কিন্তু আকাশ বিরক্ত হবে ভেবে নদী ফোন দেয় না। নদী ফোনটা বের করে আকাশকে মেসেজ পাঠালো। ভাইয়া, ঢাকায় এসে ভালো আছি, নতুন বন্ধু হয়েছে। আকাশ রিপ্লাই দিলেন, নদী ভালো, নতুন বন্ধুদের সাথে মিশবে, কিন্তু সাবধানে থাকবে, তোমার খেয়াল রাখবে। নদী মেসেজ পড়ে একটু হাসলো। আকাশ ভাই সবসময় তার খেয়াল রাখে, কিন্তু বুঝতে দেয় না নদীকে, আর নদী তা বুঝে। সাকিব নদীকে হোস্টেলে পৌঁছে দিয়ে বলল, নদী, কালকে কলেজ দেখা হবে, সাবধানে যেও। ঠিক আছে সাকিব, ধন্যবাদ। নদী বাসায় যাবার পর রিয়া ফোন করলো। নদী ব্যাগটা রেখে কল তুললো। ও পাশ থেকে রিয়া হাসতে থাকলো। নদী, কি রে, কেমন কাটলো সাকিবের সাথে? ভালোই, কিন্তু রিয়া একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? না নদী, বেশি না। ঢাকা শহরে চলতে গেলে একটু স্মার্ট আর ওপেন মাইন্ডেড হতেই হয়। তোমার জন্য ভালোই হবে। তুমি একটু খোলামেলা হও, একটু ইজি হও। এত লজ্জার ভয় কিসের? আমরা তো তোমার বন্ধুই। নদী ভাবলো রিয়া হয়তো ঠিকই বলছে। নদী ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিল। রাতে নদী শুয়ে আছে, কিন্তু তার মন এখনো সাকিব আর আকাশ ভাইয়ের মধ্যে ঘুরছে। সে বুঝতে পারে সাকিব আসলে তাকে পছন্দ করে, কিন্তু সে চায় না। আর আকাশকে সে পছন্দ করে, আকাশ তাকে চায় না। সে বুঝতে পারে না কি করবে।
কেন যেন মনে হচ্ছে সে কিছু একটা ভুল করছে। পরদিন কলেজে নদী রিয়ার সাথে আড্ডা দিচ্ছে। সাকিব এসে বলল, নদী, আজকে একটা পার্টি আছে, তুমি আসবে? হ্যাঁ, নদী আসবে, আমরা সবাই যাব, তুমি রেডি থেকো। রিয়া, আমি কিন্তু পার্টিতে যেতে চাই না, আমার এসব পছন্দ না। না না, তোমাকে যেতেই হবে, সাকিব তোমার জন্য অপেক্ষা করবে। হ্যাঁ নদী, তুমি আসবে, আমরা সবাই মিলে মজা করব। নদী ভাবলো কি করবে, যাবে কি। কিছুক্ষণ ভেবে নদী রাজি হলো। ঠিক আছে, যাব। কলেজ শেষে নদী ওদের সাথে পার্টিতে গেল। পার্টিতে নদী অনেক আনন্দ করলো, সাকিবের সাথে অনেক দুষ্টুমি করলো। কিন্তু হঠাৎ করে সাকিব নদীর হাত ধরলো। নদী, আমার তোমাকে খুব ভালো লাগে, সত্যি। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? নদী এবার পুরোপুরি অবাক হলো। সে আগেই বুঝতে পেরেছে সাকিব তাকে পছন্দ করে, কিন্তু এভাবে সরাসরি প্রপোজ করে বসবে তা ভাবেনি। নদী একটু দূরে সরে গেল। সাকিব প্লিজ, তোমার আমার পরিচয় মাত্র 2 দিনের, আমরা বন্ধু হিসেবেই থাকি, এর বেশি আশা করো না। ঠিক আছে নদী, কি আর করবো, আমি তোমার বন্ধুই থাকবো। কিন্তু ভেবে দেখো, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা তো কোনো অপরাধ নয়, ভালোবাসতে 2 দিন নয় 1 মুহূর্ত লাগে কেবল। আর আমি তোমাকে দেখে 1 মুহূর্তেই ভালোবেসে ফেলেছি। নদী ভাবলো সাকিব ভালো ছেলে, কিন্তু সে আকাশের জায়গায় কাউকে বসাতে পারবে না। সে সেখান থেকে দ্রুত চলে আসে। ভালো লাগছে না। নদী হোস্টেলে ফিরে এসে আকাশ ভাইকে ফোন করলো। ভাইয়া কেমন আছেন? আরে নদী যে, এতদিন পর মনে পড়লো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? নতুন বন্ধুদের সাথে কেমন লাগছে? ভালো ভাইয়া, নতুন বন্ধুরা ভালোই, কিন্তু আপনার কথা খুব মনে পড়ছে। আমারও মনে পড়ে নদী, তোমার দুষ্টুমিগুলো মিস করি। যাই হোক নদী, তুমি পড়াশোনায় মন দাও, আমি তোমার জন্য দোয়া করি। এখন পড়তে বসো, রাখি। নদী কিছু বলার আগে আকাশ ফোন রেখে দেয়। নদী হোস্টেলে ফিরে এসে আকাশের সাথে কথা বলার পর একটু শান্তি পেল, কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা রয়ে গেল। তার মন বারবার আকাশের দিকে ছুটে যাচ্ছে। পরদিন কলেজে রিয়া নদীকে নিয়ে ক্যান্টিনে গেল। সাকিবও ছিল। রিয়া এক্সাইটেড হয়ে বলল, নদী, আজকে আমরা সারা দিন ঘুরবো, তুমি রেডি থেকো, শপিং করব, খাবার খাবো, আর কত কি। রিয়া, আমার একটু কাজ আছে, আজকে না গেলে হয় না। আমার একটু পড়াশোনাও আছে, আর আমি ঢাকায় পড়তে এসেছি। এসেই এত আড্ডাবাজি কি ঠিক বলো? নদী প্লিজ আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। তোমাকে ছাড়া মজা হবে না। এই ঢাকা শহরটা এমন, এখানে পড়া, আড্ডা, হই হুল্লোড় সবই করতে হয়। হ্যাঁ নদী, তোমাকে আসতেই হবে, আমরা গাড়ি পাঠাবো, তুমি শুধু রেডি থেকো। ঠিক আছে, আসবো। দুপুরে রিয়া আর সাকিব নদীকে নিয়ে বের হলো। তারা গুলশান একটা রেস্টুরেন্টে গেল। সেখানে সবাই খেতে বসলো। নদী খেতে খেতে ফোনটা চেক করলো, আকাশ কোনো মেসেজ করলো কিনা, কিন্তু কোনো মেসেজ নেই। নদী নিজেকে বুঝালো এটা নিয়ে ভাবার কি আছে, আকাশ তো এমনই। খাবার পর সাকিব বলল, নদী, একটা ছবি তুলবো আমরা 3 জন একসাথে? হ্যাঁ ঠিক আছে। সাকিব, তুই নদীর সাথে একটা ছবি তোল, আমি তুলে দিচ্ছি। সাকিব নদীর পাশে দাঁড়িয়ে ছবি তুললো। নদী একটু অস্বস্তি বোধ করলো, কিন্তু কিচ্ছু বলল না। দেখি কেমন হয়েছে। দারুণ সাকিব, তোমাদের দুজনকে খুব ভালো লাগছে, একসাথে দারুণ মানিয়েছে। সাকিব মুচকি হাসে। নদী মাথা নিচু করে খেতে থাকে। সন্ধ্যায় নদী বাসে আসে। রাতে নদী শুয়ে আছে, কেন যেন মনে হচ্ছে সে কিছু একটা ভুল করছে। ওদের সাথে এত মিশা ঠিক না। সপ্তাহ খানেক পর সাকিব নদীকে আবারও প্রপোজ করলো। সাকিব খুবই সিরিয়াস ছিল। নদী, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ রাগ করো না। তুমি হয়তো ভাববে আমি বিরক্ত করছি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া ভাবতেই পারছি না। তুমি কি আমার হবে? আমরা একসাথে ভবিষ্যৎ করব, জীবনে একসাথে থাকতে চাই। বিশ্বাস করো, আমি সত্যি অনেক ভালোবাসি তোমাকে। সাকিব, সাকিব তুমি আবারও? দেখো, আমি আমি এইভাবে কখনোই ভাবিনি। নদী প্লিজ, একটু ভেবে দেখো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমার জন্য সব করতে পারি, আমাকে ফিরিয়ে দিও না। আমার মতো করে তোমায় কেউ ভালোবাসবে না। সাকিব, আমি আসি, আমি আর কথা বলতে চাই না এসব নিয়ে। নদী বাসে আসে। সে শুধু ভাবলো কি করবে সে। আকাশও তাকে বুঝছে না। সে সাকিবকে ভালোবাসে না, বাঁচতেও পারবে না। সাকিবকে কেন, কাউকেই বাঁচতে পারবে না। কিন্তু
সাকিবের সাথে টাইম পাস করলে সেটা জানলেও অ্যাটলিস্ট আকাশের জেলাস হবে আর সে নদীকে ফিরে পেতে চাইবে। নদী আকাশকে জেলাস করার জন্য ফোন ধরলো। ভাইয়া একটু কথা ছিল। হ্যাঁ নদী, বলো কি হয়েছে? ভাইয়া, আমার ক্লাসমেট সাকিব আমাকে প্রপোজ করেছে। আমি কি করব? ছেলেটা কিন্তু জোস আছে, একেবারে শাহরুখ, আর বিশাল বড় লোক। আমার পেছনে পাগলের মতো ঘুরে, জানো। নদী আকাশকে জেলাস করার জন্য ফোন করলো। নদী আকাশের উত্তরের অপেক্ষায় ছিল। এটা ভেবে সে নিশ্চয়ই জেলাস হবে। হয়তো আকাশ এক্ষুনি রেগে চেঁচিয়ে উঠবে, না করে দিবে, বা বলে ফেলবে নদী তুই আমার। কিন্তু আকাশ একটু চুপ করে রইল, তারপর বলল, আমি কি বলবো নদী, তোমার যা ভালো মনে হয় তাই করো। তোমার সিদ্ধান্তই আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু যাই করো যেন ক্ষতি না হয়। এসব প্রেম ভালোবাসা তো চলতে থাকে সবার লাইফে, ব্যাপার না। বেস্ট অফ লাক। তবে যাকে তাকে কিন্তু ভালোবাসতে যেও না। আগে বুঝে নিও সত্যি সে তোমাকে ভালোবাসে কিনা, না হয় কষ্ট পাবে সারা জীবন। নদী অবাক হয়ে যায়। আকাশ কেন একটুও রিয়েক্ট করলো না? নাকি সে তাকে নিয়ে একটুও ভাবেই না? নদী একাই তাকে নিয়ে ভাবছে। নদী ফোনটা কেটে দেয়। এদিকে সাকিব নদীর উত্তরের অপেক্ষায় ছিল। নদী পরদিন কলেজে গেলে রিয়া নদীকে জিজ্ঞেস করলো, নদী, সাকিব তোমাকে প্রপোজ করেছে তাই না? তুমি কি বললে? রিয়া, আমি প্রথমেই বলে এসেছি আমি এমন নই। আমি গ্রামের একটা সাধারণ মেয়ে, পড়তে এসেছি, বাস। আমায় তোমরা বিরক্ত করো না। নদী, সাকিব তোমাকে সত্যিই ভালোবাসে, তুমি একবার ভেবে দেখো। নদী ভাবলো রিয়া তো সাকিবের বন্ধু, তাই সে সাকিবের পক্ষেই বলবে। বলুক, নদী তো শুধু একজনেরই। নদী কথা না বলে একটু রেগে চলে আসে। রিয়া হা করে থাকে। রিয়া মন থেকে চায় সাকিবের সাথে নদীর মিল হোক, কারণ সাকিব আসলেই ভালো ছেলে। এ অবধি সে কোনো মেয়েকে ভালোবাসেনি তাকে ছাড়া, কিন্তু নদীকে তো বুঝাতেই পারছে না। এদিকে নদী একদিন আকাশের সাথে দেখা করতে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিল। সরাসরি কথা বলা উচিত আকাশের সাথে। সে এভাবে আর পারবে না। সে আকাশকে ফোন করে বলল, ভাইয়া, আমি গ্রামে আসছি, আপনার সাথে দেখা করব। ও মা, তুমি হঠাৎ? দরকার আছে। ঠিক আছে নদী, এসো, আমি অপেক্ষা করব। পরদিন সকালবেলা নদী গ্রামে পৌঁছালো। নদীর মা তখন রান্নাঘরে। হঠাৎ করে নদীকে দেখে সে অবাক হয়ে গেল। দৌড়ে এসে বলল, সে কি তুই? বলা নেই কোয়া নেই, হুট করে কথা থেকে এলি? মা, একটা ফাইল নিতে হবে কলেজের কাজে, বিকেলেই আবার চলে যাব। ও আচ্ছা, ফোন করে তো আসবি মা। তুই বস, হাত মুখ ধুয়ে। রান্না প্রায় শেষ, খাবার দিচ্ছি। খাবো না মা, আকাশ ভাই কই? মেয়ে বলে কি খাবে না? আর আকাশকে দিয়ে কি কাজ? কাজ আছে কলেজের বিষয়ে, এখন আকাশ ভাইয়ের কাছে যাই, পরে তোমার সাথে কথা বলবো। নদী বেরিয়ে পড়ে আকাশের সাথে দেখা করতে। মেয়ের এমন উদ্ভট আচরণে নদীর মা একটু অবাক হয়। নদী ফোন করে আকাশের সাথে দেখা করলো। তারা নদীর পাড়ে বসে কথা বলছিল। তা নদী, তুমি কি ভেবেছ? তোমার সিদ্ধান্ত কি? আর কি এমন জরুরি বিষয় যে একেবারে গ্রামে চলে এলে? ভাইয়া, আমি জানি না, আমার মন খুব কনফিউজড। আমি সাকিবকে ভালোবাসি, কিন্তু সে আমাকে পাগলের মতো ভালোবাসে। একদিকে সাকিব, অন্যদিকে আপনি, আর আমি আপনার জন্যই এসেছি। আমার মনে হলো এবার অন্তত আপনাকে সত্যিটা জানানো উচিত। আকাশ একটু চমকে গেল। এই মেয়ে কি বলছে এইসব? নদী, আমি মানে? তুমি কি বলছো এসব? ভাইয়া, আমি জানি না, কিন্তু আপনার সাথে কথা বললে আমার মন শান্তি পায়। আমি আমি সেই ছোট থেকে আপনাকে পছন্দ করি মনে মনে, হয়তো ভালোবাসি। আমি আর কাউকে কোনোদিন আপনার জায়গায় বসাতে পারবো না। আকাশ একটু চুপ করে রইল। সে এরকম একটা কথা শুনবে নদীর থেকে কল্পনাও করেনি। এটা বলার জন্য সে এত দূর থেকে ছুটে আসছে। নদী, তুমি আমার ছোট বোন, তোমাকে আমি ছোট বোন হিসেবে দেখি। তুমি কি করে ভাবলে এসব? ভাইয়া, কিন্তু আমার মন যে মানছে না। আপনি কি আমাকে একটুও ভালোবাসেন না? একটুও বুঝতে পারেন না আমি কত ভালোবাসি? নদী, তুমি একটু সময় নাও, মাথা ঠান্ডা করে ভাবো। আমি আর তুমি সম্পূর্ণ আলাদা। মানছি তোমার বয়সটা রঙিন, এখন কত কি মনে হবে, কিন্তু এর ফল ভালো হবে না নদী। আব্বা জানলে উপায় নেই। আর আমি তোমাকে ভালোবাসি না, অন্য কেউ আছে আমার জীবনে। নদী লাফিয়ে উঠে। আকাশ একটু ভয়ে ভয়ে তাকায়। এই মেয়ে কি করে কে জানে? আসলে কেউই নেই। নদীর মন তার থেকে সরানোর জন্য সে এসব বলছে। নদী রেগে উঠে বলে,
অন্য কেউ মানে? ওরে বাপরে, গাছ আমার, ফল খাবে আরেকজন, তাই না? সেটা তো হবে না। কে কে ওই মেয়ে? তার চুল আমি এক একটা করে ছিঁড়বো। ওরে বাপরে, তুমি হঠাৎ এত রেগে গেলা কেন? আর কি সব গাছ ফল মানে কি সবের? দেখেন আকাশ ভাই, এতদিন আমি আপনার সব কথা মানছি, সব ছেড়ে ঢাকা গেছি, আপনার ব্যাপারেও যথেষ্ট চুপ ছিলাম, কিন্তু এই সব কেবল আপনাকে পাওয়ার জন্য। আপনি যদি এখন বলেন অন্য কেউ, তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আকাশ এবার খুব রেগে যায়। এই মেয়েকে থামানো দরকার। এই মেয়েই পিচ্ছি একটা মেয়ে। তুমি প্রেমের কি বুঝো? আর তোমার কোনো সেন্স আছে? তুমি গ্রামের একটা অশিক্ষিত পুচকে মেয়ে। আমি বিদেশ থেকে গ্র্যাজুয়েট করে আসছি, আর তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখো। তাছাড়া তোমার বাবা মারা যাবার পর আমার বাবা তোমাদের দেখছে, আর তুমি এখন সেইটার সুযোগ নিচ্ছ। লজ্জা করে না? আমি তোমাকে ভালোবাসি না, কখনো বাসবো না, আর আজকের পর তোমায় আমি ঘৃণা করি। কি? আপনি আমাকে এসব বলতে পারলেন? হ্যাঁ, আরও জঘন্য কিছু শুনতে চাও? ফকির, ছোট লোক কোথাকার। নদীর মাথায় বাজ ভেঙে পড়ল। সে যেন এই আকাশকে চেনেই না। ঘৃণায় নদী তাকাতে পারল না, আর এক মুহূর্তও দাঁড়ালো না। পরদিন নদী ঢাকায় ফিরে এলো। ঢাকায় ফিরে এসে নদী হোস্টেলের রুমে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিল। সারাদিন সে কারোর সাথে কোনো কথা বলল না। আকাশের প্রতি তার ভালোবাসা যেন এক মুহূর্তে তীব্র ঘৃণায় পরিণত হলো। কিন্তু সেই ঘৃণার ভেতরেও কেমন যেন একটা চাপা অভিমান আর তীব্র আকাঙ্ক্ষা লুকিয়েছিল। সে বুঝতে পারলো আকাশকে সে ভালোবাসে, তবে আকাশ তাকে ভালোবাসে না। কিন্তু সে প্রমাণ করে ছাড়বে যে আকাশ তাকেই ভালোবাসে, ভালোবাসতে বাধ্য। আকাশের অপমান আর তার প্রতি ঘৃণা নদীর ভেতরে জেদকে কয়েক হাজার গুণ বাড়িয়ে দিল। পরের দিন সে কলেজে গেল ঠিকই, কিন্তু তার মন ক্লাসে ছিল না। ক্লাসের বিরতিতে সাকিব আর রিয়া নদীর কাছে এলো। কি নদী, কি হয়েছে তোমার? এমন মন খারাপ করে আছো কেন? তোমার কি শরীর খারাপ? না সাকিব, কিছু হয়নি আমার, তোমরা চিন্তা করো না। কি যে বলিস, কাল থেকেই দেখছি তুই কেমন চুপচাপ। শরীর খারাপ লাগলে বল, হোস্টেলে দিয়ে আসি। আমার মন ভালো নেই রিয়া, আমি আসলে গ্রামেই ফিরে যাব ভাবছি। নদীর কথায় রিয়া আর সাকিব দুজনেই অবাক হলো। মাত্র সপ্তাহ খানেক হলো সে ঢাকা এসেছে, এর মধ্যেই ফিরে যাওয়ার কথা বলছে কেন? সাকিব নদীর হাত ধরতে চাইলো, কিন্তু নদী দ্রুত হাত সরিয়ে দিল। কি বলছো এসব? পড়াশোনা শেষ না করেই ফিরে যাবে কেন? তোমার না ভালো রেজাল্ট করার ইচ্ছা ছিল? না সাকিব, আমার এখন আর ভালো লাগছে না, আমি এই শহরে থাকতে পারবো না। কিন্তু কেন নদী, কি হয়েছে সেটা তো বলবি। তোর কোনো সমস্যা হলে আমরা তো আছি। না, কোনো সমস্যা নেই, আমি আসলে মানিয়ে নিতে পারছি না। আর আর আমার এখন পড়াশোনা করতেও ইচ্ছে করছে না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার জন্য হলো একটু ভাবো, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? প্লিজ সাকিব, তোমার আমাকে নিয়ে ভাবার দরকার নেই, আর আমি তোমার সাথে প্রেমও করতে পারবো না, তুমি আমাকে আর বিরক্ত করো না। তুই একটু শান্ত হ নদী, ও তোকে ভালোবাসে তাই তোকে থাকতে বলছে। তুই ওকে এভাবে অপমান করছিস কেন? ভালোবাসা এভাবে জোর করে ভালোবাসা হয় না, আর তুমিও তো সাকিবের পক্ষে থাকবে, তোমার বন্ধু না। নদী, আমি কিন্তু সত্যি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসার কোনো খাদ নেই, তবুও তুমি না চাইলে আমি তোমাকে জোর করব না। কিন্তু তুমি এভাবে চলে যেও না। আমি চলে যাবই, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। তোমরা ভালো থেকো, আমি আর এখানে আসবো না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর চাচার কথা একবার ভাব, তিনি তোকে কত ভরসা করে এখানে পাঠালেন। চাচার ভরসা, এই দায়িত্বের ভারেই আমার জীবনটা নরক হয়ে যাচ্ছে, আমি আর কারোর দয়া চাই না। তুমি কি এমন শুনলে যে তোমাকে এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করলো? আমাকে বলো। না, আমার ইচ্ছে হয়েছে তাই যাচ্ছি, কাল সকালেই আমি চলে যাব, তোমরা আর আমার খোঁজ করো না। নদী আর অপেক্ষা না করে হোস্টেলে চলে এলো। রিয়া আর সাকিব ফা করে রইল, তাদেরও কিছু করার ছিল না। নদী এসে ব্যাগ গোছাতে শুরু করলো। সে রাতে কিছু খেলো না। সকালে রিয়া আর সাকিবকে কিছু না বলেই হোস্টেল থেকে বিদায় নিয়ে সোজা গ্রামের ট্রেনের টিকিট কাটলো। তার মনে একটাই জেদ, আকাশকে বুঝিয়ে দেওয়া যে সে এত সহজে হার মানার পাত্রী সে নয়। আকাশ তাকে ঘৃণা করেছে, তাকে ফকির বলেছে, সে ওই ঘৃণা দিয়েই আকাশকে কাছে টানবে। নদী পরের দিন সকালে গ্রামে ফিরে এলো। নদীর মা রান্নাঘরে ছিলেন। মেয়েকে হঠাৎ দেখে থতমত খেয়ে গেলেন। পড়াশোনা শেষ না করে মেয়েকে হঠাৎ ফিরে আসতে দেখে তিনি বুঝে গেলেন কিছু একটা বড় গন্ডগোল হয়েছে। এই কি রে, তুই এভাবে হুট করে চলে এলি কেন?
তোর কলেজ বন্ধ নাকি? না মা, আমার আর ভালো লাগছিল না, তাই চলে এলাম। আমি আর যাব না। ভালো লাগছিল না মানে? ওমা, মেয়ে সব কি বলে ফিরে এসেছে? তোর চাচা শুনলে কি বলবে? তার মান সম্মান তো রাখলি না। চাচা যা বলার বলুক, আমি আর এসব শুনতে চাই না। নদীর চাচা কিছুক্ষণ পর বাড়িতে এলেন। নদীকে দেখে তিনিও অবাক। সব শুনে তার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি খুব কড়াভাবে নদীকে বকাবকি করলেন। এ কেমন ব্যবহার তোর নদী? আমরা তোকে এত বিশ্বাস করে ঢাকা পাঠালাম, আর তুই পড়াশোনা ছেড়ে চলে এলি। চাচা আমার ভালো লাগছে না, আমি ঢাকা থাকবো না। ভালো লাগছে না মানে কি? তোর মায়ের কথা ভাবলি না? তোর ভবিষ্যতের কথা ভাবলি না? ভবিষ্যতে যা আছে তা হবে। আমি আর কারোর দয়া চাই না, নিজের মতো থাকবো। তো কে দয়া করেছে তোকে? আমি কি তোদের উপর দয়া করি? এ তো আমার দায়িত্ব। কি কি সব বলিস? নদী, একটা চট দিব। চাচার সাথে কেউ এমনি কথা বলে? বেয়াদ্দব কোথাকার। জানি চাচা, সেই দায়িত্বের বোঝা আর আমার সহ্য হচ্ছে না। আমাকে ভুল বুঝবেন না। তুই এত খারাপ কথা বলিস কেন? তোর চাচাই তো আমাদের দেখভাল করে। কি হয়েছে সেটা কি তোর? বল তো মা, কেন এমন করছিস? দেখভাল মানে কি? আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলতে পারে? আমার যা ভালো লাগবে তাই করব। আহা, নদীর মা, ওকে বকো না। ও হয়তো কিছু নিয়ে বিরক্ত। এখন আকাশকে ডাকছি, ওরা কথা বলুক। নদী, তোর সমস্যা থাকলে সেটা আকাশকে বল। ভাইজান তাই বলে। চুপ, আর কথা বলো না। আকাশের বাবা আর নদীর মা সেখান থেকে চলে যায়। আকাশ তখন পাশেই ছিল। সে এগিয়ে এলো। চোখে তার বিরক্তি আর সামান্য উদ্বেগ। সে জানতো নদীর এই পাগলামির কারণ কি। কিরে নদী, কেন এমন করলি? আব্বাকে এত কষ্ট কেন দিচ্ছিস? উনি কি তোর খারাপ চায়? তুমি কি চাও আমি তোমার থেকে দূরে থাকি? আমি একা একা কষ্ট পাই? ও মা, মেয়ে দেখি আবার তুমি বলে আমারে। এই, আমি তোমার কত বড় জানো সেটা? ফাজিল, এসব পাগলামি ছাড় নদী। আমি তোমাকে স্পষ্ট বলে দিয়েছি, আমাদের মধ্যে কোনো সম্পর্ক সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করাই তো আমার জীবনের লক্ষ্য। তুমি আমাকে ঘৃণা করেছো, ফকির বলেছো। আমিও দেখব সেই ঘৃণা কতদিন ধরে রাখতে পারো। আমি তোমাকে ভালোবাসি না, কখনো বাসবও না। তোমার এসব জেদ আমাকে আরো বিরক্ত করছে। বিরক্ত হও, আরো বেশি বিরক্ত হও। যতক্ষণ না তুমি আমার কাছে আসছো ততক্ষণ এই জ্বালাতন চলবেই। ধুর, এই মেয়ের সাথে কথা বলাই ভুল। আকাশ রেগে ঘরের বাইরে চলে গেল। নদী মাথা নিচু করে রইল। তার চোখে জল নেই, বরং এক নতুন জেদের আগুন জ্বলছিল। সে স্থির করলো আকাশকে সে ভালোবাসার জালে জড়াবেই। নদী এবার যেন নিজের লক্ষ্য স্থির করে নিল। তার একমাত্র লক্ষ্য আকাশ। আকাশ তাকে ঘৃণা করে, করুক। নদী সেই ঘৃণার দেয়াল ভাঙবে, তার ভালোবাসা আর দুষ্টুমি দিয়ে। নদী আর ঘরে চুপচাপ বসে থাকলো না। সে তখন আকাশের পিছু নিতে শুরু করলো। আকাশ তখন গ্রামের কিছু উন্নয়নের কাজ তদারকি করছিল। নদী সাজগোজ করে গিয়ে তার সামনে হাজির। আকাশ ভাই, আমি একা একা থাকতে পারি না, ভালো লাগে না। চলেন আমি আপনার সাথে কাজ দেখব। নদী, তোর কি কোনো কাজ নেই? যা এখান থেকে, আমি এখন ব্যস্ত। কাজ তো একটাই, আপনার পাশে থাকা। চলেন না, আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকবো। এটা গ্রামের মানুষের সামনে কেমন দেখাচ্ছে? যা, ঘরে যা, আমাকে ডিস্টার্ব করিস না। আপনার ডিস্টার্ব হতে হবে? আপনি যখন আমার মন ভেঙেছিলেন তখন আমার কত ডিস্টার্ব হয়েছিল। ওসব আর কতদিন মনে রাখবি? আমি তোকে বোঝাতে চেয়েছিলাম যে এটা ঠিক না। হ্যাঁ, বোঝাতে। ঠিক আছে, চলেন ঘরে যাই, আড্ডা দিই। আমি আপনার জন্য চা বানিয়ে আনি, আপনি খাবেন, আমি বসে দেখব। দরকার নেই, যা বলছি শোন, যা। না, আমি এখন আর আপনার কোনো কথা শুনবো না। আপনি আমাকে ভুলে যেতে বলবেন, আমি আরও মনে রাখবো। আকাশ বিরক্ত হয়ে নদীর দিকে তাকালো। কোনো লাভ নেই, এই মেয়ে এখন জেদ ধরেছে। সে নদীর জ্বালাতন এড়াতে বাইকে উঠে স্টার্ট করলো। নদী তখন বাইকের পেছনে দৌড় দিল। আকাশ ভাই, আমাকেও নিয়ে যান, একা একা যাবেন না। আমি কিন্তু দৌড়ে আপনার পিছু পিছু আসবো। আকাশ বাধ্য হয়ে বাইক থামিয়ে মাথা গরম করে নদীর দিকে তাকালো। তুই কি সত্যি পাগল হয়ে গেছিস? তোর লজ্জা করে না? সবাই কি ভাববে? সবাই তো ভাবুক আমি আপনাকে ভালোবাসি, আপনি ছাড়া সবাই এটাই জানুক। তুই কি চাস আমি তোকে মেরে ফেলি? যা বলছি, ওঠ, বাইকে ওঠ, তোকে বাড়ি দিয়ে আসি।
হ্যাঁ, মারবেন, মারতে পারেন, মাইন্ড খাবো না। তবুও আমি আপনার পিছু ছাড়বো না। ওঠ বাইকে, আমি তোকে ঘরে রেখে আসছি। না, আমি এখন আর ঘরে যাব না। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব। কিরে, তুই না শান্ত সভ্য ছিলি, হঠাৎ এত অসভ্য হলি কি করে? কদিন আগেও তো একদম ভাজা মাছ উল্টে খেতে জানতি না। তো কদিন আগে তুমিও তো আমায় তুই করে বলতে না। এমন সব কিছুই বদলে যায়। গ্রামের রাস্তাঘাটে লোকজন তাদের এই কাণ্ড দেখছিল। আকাশ এবার জোরে শ্বাস নিল। সে বুঝলো রাগ দেখালে উল্টো ফল হবে। সে বাইক থেকে নেমে নদীর হাত ধরলো। ঠিক আছে চল, কিন্তু আর একটাও বাজে কথা বলবি না। আমি তো বাজে কথা বলিনি, আমি শুধু আমার ভালোবাসার কথা বলেছি। নদী আকাশের হাত ধরে হাঁটা শুরু করলো। তার চোখে দুষ্টু হাসি। আকাশকে বিরক্ত করতে পেরে সে যেন এক অন্যরকম শান্তি পেল। নদী আকাশের হাত ধরে হাঁটা শুরু করলো। তার চোখে দুষ্টু হাসি। আকাশকে বিরক্ত করতে পেরে সে যেন এক অন্যরকম শান্তি পেল। দিন কয়েক পর নদীর জন্য পাত্র দেখতে আসার কথা হলো। আকাশ আসলে এই ব্যাপারে বিশেষ আগ্রহ দেখায়নি। ছোট মানুষ নদী, তবে তার বাবা আর চাচির জোড়াজুড়িতে সে রাজি হলো। নদী তো কোনো মতেই রাজি না, তবে ভাবলো সে সেজেগুজে সামনে যাবে। আকাশ যদি এতে হিংসায় জলে মরে আর তাকে নিজের করে পেতে চায়। এদিকে নদী পাত্রপক্ষকে নিয়ে মনে মনে এক দুষ্টু বুদ্ধি আটলো। সন্ধ্যার দিকে পাত্রপক্ষ এলো। আকাশের বাড়ির সবাই খুব ব্যস্ত। নদী তখন একেবারে শান্ত বাধ্য মেয়ের মতো সেজেগুজে তাদের সামনে গেল। এই হলো আমাদের ছোট্ট নদী, আমার ভাইজি, খুব শান্ত মেয়ে। আসসালামু আলাইকুম, আপনারা বসুন, আমি আপনাদের জন্য শরবত নিয়ে আসছি। নদী শরবত নিয়ে এলো, কিন্তু তার মাথায় অন্য পরিকল্পনা চলছিল। সে রান্নাঘর থেকে কিছু লঙ্কা নিয়ে এলো আর শরবতে মিশিয়ে দিল। পাত্রপক্ষের সবাইকে সেই শরবত পরিবেশন করলো। বাহ, শরবতটা তো খুব মিষ্টি। জি, একদম আমার মতো মিষ্টি। নদী থাম, কি হচ্ছে কি? সবাই শরবত পান করতে শুরু করলো। মিনিট দুয়েকের মধ্যেই তারা বুঝতে পারলো শরবতে লঙ্কা মেশানো হয়েছে। পাত্রর বাবা মা কাশি শুরু করলেন। পাত্র নিজেও এদিক ওদিক তাকাচ্ছে ভয়ে। এ কি ধরনের শরবত? এ তো শুধু লঙ্কা। ও সরি, আমি ভুল করে ফেলেছি, মনে হয় লঙ্কা গুঁড়ো পড়ে গেছে। চি আমি চি, এ কি করলি? তুই দেখে বানাবি না? মাফ করবেন আপনারা, ভুল করে ফেলেছি, ছোট মানুষ তো। নদী, তুই এসব কি করছিস? তোর কি আক্কেল নেই? আমি তো ভুল করে ফেলেছি আকাশ ভাই, আর লঙ্কা গুঁড়ো পড়লে তো অনেক ঝাল লাগবেই। না না, এটা কোনো ভুল নয়, এটা ইচ্ছা করে করা হয়েছে। আমাদের সাথে তামাশা করা হচ্ছে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের এত অপমান করার কোনো অধিকার আপনাদের নেই। আরে অপমান কেন হবে? ঝাল লাগলে একটু জল খান, সব ঠিক হয়ে যাবে। পাত্রপক্ষ রেগে মেগে উঠে দাঁড়ালো। তারা আর এক মুহূর্তও সেখানে অপেক্ষা করলো না। আকাশের বাবাকে একটা কথাও বলার সুযোগ না দিয়ে তারা বিদায় নিল। আকাশ রাগে ফুঁসতে ফুঁসতে নদীর দিকে এগিয়ে এলো। এই মেয়ে সব শেষ করে দেবে। ধুর, মান সম্মান কিছু রাখলো না। ভাইজান, এই মেয়ে পাগল হয়ে গেছে, এটাকে পাগলাগারোতে দিতে হবে। সবাই রাগারাগি করে চলে যায়। নদী হাসতে থাকে। আকাশ সব বুঝতে পারে নদী এইসব ইচ্ছে করে করেছে। সে কাছে এসে বলে, তুই কি করলি নদী? জীবনটা কি তুই নষ্ট করে দিবি তোর? আমি তো কিছু করিনি আকাশ ভাই, শুধু একটু ঝাল মিশিয়েছি। তুই কি মনে করেছিস আমি তোকে ভালোবেসে ফেলবো? তোর এসব পাগলামি আমি আর সহ্য করব না। সহ্য করতে হবে, কারণ আপনার ঘরণী আমি হব, আর কাউকে আমি আমার জীবনে আসতে দেব না, না আপনার জীবনে। তুই একটা নির্লজ্জ বেহায়া, তোর এসব রোম্যান্সের শখ আমি মিটিয়ে দেব। দিন না, আমি তো সেটাই চাই, একটু আদর, একটু বকা আর একটু রোম্যান্স। আকাশ নদীকে কিছুতেই থামাতে পারল না। সে রেগে তার ঘর থেকে বেরিয়ে গেল। যদিও ভেতরে ভেতরে তার মনটা কেমন যেন একটু খুশিও হলো। নদীকে এমন একটা কাজ করতে দেখে ভালো লাগছে না, কিন্তু নদীর দুষ্টুমিতে তার মনে একটা নরম ছোঁয়া লাগলো। এবার নদীর ভালোবাসার খেলা আরো একদম হারলো। সে স্থির করলো এবার সে সরাসরি রোম্যান্স করবে। আকাশকে দেখলেই সে কাছে যাওয়ার চেষ্টা করবে, তার হাত ধরবে, এমনকি মাঝে মধ্যে গায়ে পড়ে যাওয়ার ভানও করবে। একদিন সকালে আকাশ পুকুর পাড়ে দাঁত ব্রাশ করছিল। নদী তার জন্য গরম পানি করে একটা গ্লাসে করে নিয়ে এলো। আকাশ গরম পানি দিয়ে কুলকুচা করতে পছন্দ করে। আকাশ ভাই, আপনার জন্য জল এনেছি, এই নিন। ধন্যবাদ, কিন্তু তোর আনার কি দরকার ছিল? কাজের লোক তো আছে। আপনার জন্য আমি সব করব,
আমি তো আপনার বউ হব। চুপ কর নদী, কেউ শুনে ফেলবে। এসব কি বলিস? আর কতবার বলবো তোর সাথে আমার কোনো সম্পর্ক হবে না। কেন হবে না? আমি তো খারাপ নই, আমি আপনার যোগ্য। আকাশ মুখ ধুতে গেল আর নদী হঠাৎ পিছন থেকে তার কোমর জড়িয়ে ধরল। আকাশ চমকে উঠল, ব্রাশ ফেলে দিল। নদী, এ কি করছিস তুই? ছেড়ে দে বলছি। না, আমি আপনাকে ছাড়বো না। আপনি আমায় ভালোবাসেন না কেন? ছাড় বলছি, নইলে কিন্তু এবার সত্যি মেরে ফেলবো, সবাই দেখে ফেলবে। দেখুক, সবাই জানুক, আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আপনিও একটু ভালোবাসুন না। তুই আমার সব নষ্ট করে দিচ্ছিস, যা এখান থেকে। আপনি আমাকে আরেকটিবার বলুন আপনি আমার হবেন, তারপর চলে যাব। আকাশ তখন আর কোনো উপায় না দেখে নদীর হাত ধরে একটা ঝাঁকি দিয়ে সজোরে তাকে ধাক্কা মারলো। নদী দূরে সরে গেল না, বরং আকাশের বুকের উপর আশ্রে পড়ল। ও মা গো, মেরে ফেললো গো। তুই অভিনয় করছিস, উঠে দাঁড়া। না, আমি আপনার বুকে মাথা রেখে থাকবো। আপনি বকেন আর আদর করেন। প্লিজ নদী, তোর পায়ে পড়ি, তুই আমাকে একটু শান্তি দে। শান্তি তো আমি দেবই, আমার শান্তি তো আপনি। আকাশ তখন আর কিছু বলতে পারল না। নদীর জেদ দেখে সে যেন নিজেকে দুর্বল মনে করলো। নদীকে সরিয়ে দিয়ে সে দ্রুত ঘরে চলে গেল, কিন্তু তার সারা শরীরে নদীর স্পর্শ লেগে রইল। সে বুঝতে পারছিল নদীর জন্য তার ভেতরে কোথাও যেন এক নরম অনুভূতি সৃষ্টি হচ্ছে, যা সে জোর করে অস্বীকার করছে। নদী যখন তাকে জড়ালো, তার কেমন অদ্ভুত ভালো লাগছিল। রাতে আকাশ যখন একা নিজের রুমে বসে কাজ করছিল, নদী দরজায় কড়া নাড়ল। আকাশ ভাই, ভেতরে আসবো? না, দরকার নেই, যা। আমার একটা খুব জরুরি কথা ছিল, প্লিজ একটু শোনো। আমি এখন ব্যস্ত, পরে বলিস। না, এখনই বলতে হবে প্লিজ। আকাশ বাধ্য হয়ে দরজা খুলে দিল। নদী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি আপনাকে এখন একটা রোমান্টিক গান শোনাবো, তাহলে আপনার রোম্যান্স আসবে। এই তোর জরুরি কথা? খবরদার নদী, পাগলামি করবি না। তুই যদি এখন গান গাস, আমি কিন্তু তোকে ঘর থেকে বের করে দেব। পারবেন না, কারণ আমি তো আপনার বউ। পিচ্ছি একটা মেয়ে, তোর মুখে এসব কথা মানায় না। মানায়। আপনি আমাকে যত বকা দেবেন তত আমার জিদ বাড়বে। শোন নদী, আমি তোকে ভালোবাসি না, আর তোর এসব পাগলামি ছাড়। ছাড়বো না। আপনি কেন আমাকে ঘৃণা করেন বলুন তো? আমি তোর বড় ভাই, তোকে ছোট বোন হিসেবে দেখি, এটাই সত্যি। মিথ্যে কথা। আপনি আমার চোখে চোখ রেখে বলুন। আকাশ নদীর দিকে তাকালো। নদীর চোখে তখন গভীর ভালোবাসা আর জেদ। আকাশ কিছুক্ষণের জন্য যেন নিজেকে হারিয়ে ফেলল। তার হৃদস্পন্দন হঠাৎ বেড়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে চোখ ফিরিয়ে নিল। যা এখান থেকে, আমার মাথা গরম করিস না। কেন আমি আপনাকে ভালোবাসতে পারবো না কেন? আপনি এত শিক্ষিত, সুদর্শন, স্মার্ট, আর আমি সাধারণ, তাই তো? না, এসব কারণ নয়। তুই আমার চাচাতো বোন, এইটুকুই যথেষ্ট। ও, সেদিন তবে আমাকে ফেরানোর জন্য ওলটপালট বলেছিলেন। ব্যাপার না, তবে এখন আর একটাও মিথ্যা কথা বলবেন না। আমি জানি আপনিও আমাকে পছন্দ করেন, কিন্তু ভয় পান। নদী আকাশের খুব কাছে এগিয়ে গেল, প্রায় তার ঠোঁটের কাছে এসে ফিসফিস করে বলল, আমি আপনার ভালোবাসার জন্য অপেক্ষা করব, ততদিন পর্যন্ত আপনাকে জ্বালিয়ে যাব। নদী হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ বিছানায় ধপ করে বসে পড়ল। তার বুঝতে বাকি রইল না যে নদীর এই ভালোবাসা আর দুষ্টুমি তাকে ধীরে ধীরে এক নতুন সম্পর্কের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তার ভালোবাসার দেয়াল আর বেশি দিন টিকবে না। নদীর পিছু টান তাকে ভেতরে ভেতরে এক নতুন ভালোবাসার স্বপ্ন দেখাচ্ছিল। নদীর দুষ্টুমি আর প্রেম নিবেদন দিন দিন বেড়েই চলল। আকাশ তার জ্বালাতনে রীতিমতো অতিষ্ঠ। সে চাইলেও নদীকে পুরোপুরি উপেক্ষা করতে পারছিল না। নদীর উপস্থিতি তাকে রাগ আর আনন্দের এক অদ্ভুত দোলাচলে ফেলে দিত। একদিন সকালে আকাশ বাইক নিয়ে বাজারে যাচ্ছিল। নদী বাইকের শব্দ শুনেই দৌড়ে এলো। আকাশ ভাই, আমিও যাব, আমাকে নিয়ে যান। আমি গ্রাম ঘুরবো আপনাকে নিয়ে। না নদী, আজ আমি খুব জরুরি কাজে যাচ্ছি, তুই বরং আম্মার সাথে থাক। আমার সবচেয়ে জরুরি কাজ তো আপনার সাথে থাকা। চলেন চলেন। আকাশ এবার রাগে বাইক থেকে নেমে এলো। সে নদীর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চিপে বলল, তুই কি চাস নদী, আমি গ্রাম ছেড়ে আবার বিদেশে চলে যাই? যাবেন তো যান, আমি ফ্লাইটের টিকিট কেটে দেব, কিন্তু যাওয়ার আগে আমাকে বিয়ে করে যাবেন। বিয়ে? তোর মাথা খারাপ হয়েছে? হয়েছে, আর সেই পাগল হওয়ার কারণ আপনি। এখন চলুন তো, বেশি দেরি হয়ে যাচ্ছে। নদী একরকম জোর করিয়ে আকাশের পিছনে গিয়ে বসলো। আকাশ বাইক স্টার্ট দিতেই
নদী তার কোমর শক্ত করে জড়িয়ে ধরল। আকাশ একটু ঝাঁকুনি খেল। তার সারা শরীরে কেমন যেন বিদ্যুৎ খেলে গেল। এই কি করছিস? এত শক্ত করে ধরলি কেন? আপনার উপর আমার অধিকার আছে না? আমি তো আপনার বউ হব। চুপ কর, ছাড় বলছি, নইলে বাইক থামিয়ে তোকে ফেলে দেব। ফেলুন, তবুও ছাড়বো না। সবাই দেখুক আকাশ ভাই তার বউকে নিয়ে বাজারে যাচ্ছে। আকাশ আর কিছু বলতে পারল না। নদীর স্পর্শে তার মনটা কেমন যেন নরম হয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবল, এই মেয়েকে বোঝানো অসম্ভব। বাজারের পথে নদী আকাশকে আরো অনেক কথা বলতে থাকলো। আকাশ ভাই, আপনার পিঠটা এত শক্ত কেন? যাক, সমস্যা নেই, বিয়ের পর তো আমি আপনার বুকে হেলান দিয়েই ঘুমাবো। আল্লাহ, এ কেমন বিপদে ফেললে। আজ রাতে আমি আপনার জন্য পায়েস রান্না করব। আপনি খেয়ে বলবেন কেমন হয়েছে। তোর রান্না করার দরকার নেই, আমি তোর এসব ষড়যন্ত্র বুঝি। আপনি ষড়যন্ত্র ভাবুন, কিন্তু আমি তো ভালোবেসেছি। বাজারে পৌঁছে আকাশ দ্রুত বাইক থেকে নামলো। নদীও নামলো। আকাশ বাজারের ভেতরে ঢোকার আগেই নদী আকাশের হাত ধরে ফেললো। চলেন, আমরা দুজনে একসাথে সবজি কিনবো। নদী, হাত ছাড়, সবাই দেখছে। দেখুক, আপনি তো আমার স্বামী। তোর জন্য আমার মান সম্মান সব যাচ্ছে। যা বলছি, হাত ছাড়। না, আমি আপনার হাত ধরে সারা জীবন চলতে চাই। আকাশ রেগে হাত ছাড়াতে চাইলেও পারল না। নদীর জেদের কাছে সে হার মানতে বাধ্য হলো। বাধ্য হয়ে নদীর হাত ধরেই বাজার করলো। বাজারের লোকজন ফিসফিস করে কথা বলছিল, আর নদীর মুখে ছিল দুষ্টু হাসি। কিছুদিন পর আকাশের বাবার এক বন্ধু তার ছেলের জন্য নদীর বিয়ের প্রস্তাব নিয়ে এলো। ছেলে ভালো চাকরি করে, সচ্ছল পরিবার। নদীর চাচা বেশ খুশি হলেন। তিনি নদীকে ডেকে এনে কথা বললেন। নদী, আগে যা করা করেছিস, এবার একটু বুঝ মা। তুই তো সারা জীবন আমাদের কাছে থাকবি না, তাই তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। আর এবার কোনো পাগলামি করিস না। চাচা, আমি এখন বিয়ে করব না, আমি আরো পড়বো। এখন তো পড়াশোনা ছেড়ে ছেড়ে এলি, আর এই ছেলে অনেক ভালো, তোর মাও রাজি। মা রাজি হলে কি হবে? আমি তো রাজি নই। তোর মতের দরকার নেই, আমরা যা ভালো বুঝবো তাই হবে। নদী এবার আকাশের দিকে তাকালো, যে কিনা নীরবে সব শুনছিল। নদীর দিকে তাকিয়ে আকাশ মুখে বিরক্তির ভাব ফুটিয়ে তুললেও তার চোখে ছিল এক অদ্ভুত অস্থিরতা। আকাশ ভাই, আপনি কিছু বলবেন না? আপনার ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে। আমার বলার কি আছে? তোর যা ভালো মনে হয় তাই কর, এসব পাগলামি ছাড়। আব্বা যা বলছেন শোন। নদীর চাচা চলে গেল। নদী আকাশের কাছে এসে বলল, আমি শুনবো না, আর শুনলেও এমন ভাবে শুনবো যে ছেলেপক্ষ নিজেই না করে দিয়ে চলে যাবে। এবার নদী আগের বারের মতো সুন্দর করে সেজে এলো না, বরং একদম সাধারণ শাড়ি পরে চুল এলোমেলো করে মুখ গোমরা করে এলো। মেয়ে তো খুব শান্ত দেখাচ্ছে, কেমন যেন মন মরা। আমি শান্ত নই, আমি খুব রাগী, আর আমি বিয়ে করব না। সে কি, কেন বিয়ে করবে না? কোনো সমস্যা আছে? সমস্যা আছে, আমি ভূত দেখতে পাই, আর রাতে একা ঘুমাতে পারি না। এই কি বলিস তুই? আমি সত্যি বলছি, আর আমি রাতে জোরে জোরে চিৎকার করি। এই নদী, চুপ কর, কি যা তা বলছিস? ভাবি, এই মেয়ে তো পাগল হয়ে গেছে গো। ও মা, ভূত দেখতে পাও? আর আমার আকাশ ভাই ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। নদীর শেষ কথায় সবাই চমকে উঠল। পাত্রের বাবা মা একে অপরের দিকে তাকালো। আকাশ এবার রেগে নদীকে ইশারা করলো চুপ থাকতে। নদী, তুই ভেতরে যা। কেন যাব? আমি তো সত্যি বলছি, আর আমি তো আমার আকাশ ভাইকেই ভালোবাসি, এটাই সত্যি। ও বুঝেছি, আপনাদের পারিবারিক সমস্যা আছে, আমরা দুঃখিত। পাত্রপক্ষ আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত বিদায় নিল। নদীর চাচার রাগে নদীর উপর চিৎকার করে উঠলেন। নদীর মা গিয়ে তাকে ঠাস করে একটা চড় বসিয়ে দিলেন। তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি নদী। এর বিচার হবে, কঠিন বিচার হবে। চাচা, আমি তো সত্যি বললাম, আর আমার বিয়ে তো আকাশ ভাইয়ের সাথেই হবে। তুই তুই একটা আস্ত পাগল। তোর মতো মেয়েকে কেউ বিয়ে করবে না। আপনি করবেন আমি জানি। আকাশ রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশের বাবা কি বলবে বুঝছে না। নদীর মা এবার ভালো করেই বুঝলেন মেয়ের পাগলামির কারণ কি। আকাশের বাবা বললেন, নদীর মা, বাজার মরার পর থেকে আমি তোমাদের দেখছি। নদীকে নিজের মেয়ে ভেবে সব কর্তব্য পালন করতে চাইছি, কিন্তু ও এটা খুব খারাপ করলো।
খুব খারাপ, আমি ভাবতে পারিনি। ছি। আকাশের বাবা রেগে চলে গেল। নদীর মা কপাল চাপড়ে বলেন, হায় হায় পোড়ামুখী, এটা কি করলি? সব শেষ করলি তুই। এই ছিল তোর মনে? নদীর মা কাঁদতে কাঁদতে কপাল চাপড়াতে থাকলো। আকাশ পুকুর পাড়ে বসেছিল চুপচাপ আর সবকিছু ভাবছে, কিন্তু এবার সে নদীর উপর তেমন করা হতে পারল না। নদীর ভালোবাসা জোরের কাছে সে যেন বারবার হার মানছে। সে নিজের মনেই ভাবলো, এই পিচ্চি চাচাতো বোনটা তার জীবনের সব হিসাব উল্টে পাল্টে দিচ্ছে। তার আর বেশি দিন নদীর জ্বালাতন থেকে দূরে থাকা সম্ভব নয়। নদীর দুষ্টুমি আর ভালোবাসাই যেন তার নিয়তি। আকাশ হয়তো নিজেই দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু এর পরিণতি কি ভালো হবে, না তাকে শক্ত হতে হবে? এই ভেবে আকাশ উঠে দাঁড়ালো, নদীকে বুঝাতে হবে। এদিকে নদীর এই বাড়াবাড়ি দেখে এক বিকেলে আকাশের মা অর্থাৎ নদীর চাচি নদীকে একান্তে ডেকে কথা বললেন। কিরে নদী, তুই এসব কি শুরু করেছিস? তোর কি আক্কেল নেই? চাচি কি করেছি? আমি তো শুধু আকাশ ভাইকে ভালোবাসি। ভালোবাসা সে তো ঠিক আছে, কিন্তু তোরা তো চাচাতো ভাই বোন, এটা সমাজের চোখে ভালো না। সমাজের চোখে না হলেও আমার চোখে তো ভালো। আমার ভালোবাসার সমাজ তো শুধু আকাশ ভাই। চুপ কর, তুই বড় হচ্ছিস, এসব পাগলামি ছাড়। আকাশ তোর বড় ভাই। বড় ভাই? আমি তো তাকে স্বামী হিসেবে চাই, আর আমি তো খারাপ কিছু চাইছি না। আমি তো বিয়ে করতে চাইছি। বিয়ে? তোর চাচার কথা ভাব, তিনি তোকে কত কষ্ট করে মানুষ করেছেন। জানি চাচি, কিন্তু আমি যদি আকাশ ভাইকে বিয়ে না করি তবে আমি কিন্তু অন্য কাউকে বিয়ে করতেও পারবো না। তুই এভাবে আমাদের কষ্ট দিচ্ছিস কেন? আমি তোর মায়ের কাছে সব বলবো। যদিও ভাবি সব জানে, কিন্তু জিজ্ঞেস করব এসব আর কতদিন চলবে? তোকে কি শাসন করবে না উনি? বলুন, আমি তো চাই আপনারা সবাই আমার কষ্টটা বোঝেন। কেন বোঝেন না? আকাশের মা হতাশ হয়ে চলে গেলেন। নদী মুচকি হাসলো। সে জানতো এবার আকাশই হবে তার একমাত্র ভরসা। সে তাকে ভালোবাসবেই। নদীর মনে হলো আকাশকে এবার শেষ পরীক্ষা করে দেখা দরকার। সে কি সত্যিই তাকে ভালোবাসে না, নাকি সমাজের ভয়ে লুকিয়ে রাখছে? এক রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, নদী চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ল। সে গ্রামের নদীর পাড়ের এক নির্জন জায়গায় লুকিয়ে রইল। ভয় ভয় করলেও নিজেকে সামলে নিল। আকাশকে পাবার জন্য একটু পাগলামি তাকে করতেই হবে। নদীর মা ঘুম থেকে উঠে দেখলেন নদী ঘরে নেই। তার বুক কেঁপে উঠল। মেয়ের পাগলামি দেখে তার মনে হচ্ছিল মেয়েটা হয়তো অভিমানে আত্মহত্যা করতে গেছে। তিনি চেঁচানো শুরু করলেন, ওগো, আমার নদীকে খুঁজে দাও কেউ তোমরা। ও ঘরে নেই গো। মেয়েটা কথায় চলে গেল অভিমান করে। কি বলছো? এত রাতে কোথায় গেল? মুহূর্তেই খবরটা আকাশ আর তার মা বাবার কানে পৌঁছালো। আকাশ প্রথমে ভাবলো নদী আবার কোনো নাটক করছে, কিন্তু নদীর মায়ের কান্না দেখে তার বুকটা ধড়াস করে উঠল। সর্বনাশ, মেয়েটা হয়তো কোনো খারাপ কিছু করে ফেললো। আকাশ, তুই শিগগিরই যা, সব জায়গায় খুঁজে দেখ। আকাশের ভেতরে তখন এক তীব্র ভয় কাজ করছিল। সে নদীর উপর রাগ ভুলে গিয়ে পাগলের মতো খুঁজতে শুরু করলো। বাইক নিয়ে সে গ্রামের মিঠো পথ, পুকুর পাড় সব জায়গায় চষে বেড়ালো। তার মনে হচ্ছিল যদি নদীর কিছু হয়ে যায় তবে সে আর বাঁচবে না। সে বুঝতে পারলো সে নদীকে কতটা ভালোবাসে। নদী, কোথায় তুই? একবার সাড়া দে। আকাশ যখন নদীর পাড়ে পৌঁছালো, চাঁদ তখন ডুবুডুবু। সে দেখলো গাছের আড়ালে নদী চুপচাপ বসে আছে। আকাশ বাইক ফেলে দৌড়ে তার কাছে গেল। নদী, তুই এখানে কি করছিস? আমরা সবাই কত ভয় পেয়েছিলাম। ভয় পেয়েছিলে? কেন ভয় পেয়েছিলে? আমি তো তোমার কেউ নই। চুপ কর। তোর সাহস কি করে হলো এমন কাজ করার? তোর যদি কিছু হয়ে যেত? কেন আমার কিছু হলে তোমার কি? তুমি তো আমাকে ঘৃণা করো। নদীর চোখে তখন জল। আকাশ রাগে, ভয়ে আর ভালোবাসায় অস্থির হয়ে উঠল। সে নদীর দিকে এগিয়ে গিয়ে সজোরে একটা চড় মারল। তুই তোর এই পাগলামি আমি আর সহ্য করব না। মারো, আরো মারো, তবুও বলো তুমি আমাকে ভালোবাসো। আকাশ তখন নিজেকে আর সামলাতে পারল না। নদীর প্রশ্নে তার ভেতরের ভালোবাসার বাঁধ ভেঙে গেল। সে নদীকে শক্ত করে জড়িয়ে ধরল। হ্যাঁ, ভালোবাসি, অনেক ভালোবাসি তোকে, আর তোকে ছাড়া আমি বাঁচব না। তুই আমার। সত্যি বলছো? তুমি কেন এতদিন বলনি? ভয় পেয়েছিলাম, সমাজের ভয়, আব্বার ভয়, কিন্তু তোর এই পাগলামি আমাকে বুঝিয়ে দিল তোকে ছাড়া থাকা অসম্ভব। আমি জানতাম তুমি আমার। আকাশ নদীকে বাইকে করে বাড়িতে নিয়ে এলো। নদীর মা ও চাচা চাচি তাদের দেখে স্বস্তি নিঃশ্বাস ফেললেন। আকাশ তখন সবার সামনে বলল, আব্বা আম্মা,
আমি নদীকে বিয়ে করতে চাই। আকাশ ও নদীর কথা শুনে প্রথমে তাদের বাবা মা অবাক হয়ে যায়, একে অপরের দিকে তাকায়। তবে তারা প্রথমে আপত্তি জানালেও নদীর পাগলামি আর আকাশের জেদের কাছে শেষমেশ হার মানলেন। সমাজ আর আত্মীয় স্বজনের চোখ রাঙানি উপেক্ষা করে দুজনের বিয়ে ঠিক হলো। বিয়ের দিন গ্রামের বাড়িতে আনন্দের মেলা। নদীর লাল বেনারসিতে সেজেছে, আকাশের মুখেও আনন্দের হাসি। অবশেষে তাদের জেদ আর ভালোবাসা জয়ী হলো। রাতে বাসর ঘরে আকাশ আর নদী মুখোমুখি। কিরে দুষ্টু মেয়ে, এখন তো আমার বউ হলি, এখন আর কি জ্বালাতন করবি? জ্বালাতন এই তো শুরু, এখন থেকে তো সারা জীবন তোমাকে জ্বালাতন করব। আমি তোকে ভালোবেসে ভুল করলাম না তো? ভুল করনি, ভালোবাসা কখনো ভুল হয় না। আর তোমার ঘরে এসেছি, এখন থেকে তুমি শুধু আমার। নদী আকাশের বুকে মাথা রাখলো। আকাশের মনে হলো এই দুষ্টুমি আর ভালোবাসার মানুষটা তার জীবনে না এলে তার জীবনটা হয়তো অসম্পূর্ণই থেকে যেত। তুমি আমাকে এত ভয় পেতে কেন? আমি তো তোমার পিচ্ছি চাচাতো বোন। পিচ্ছি হলেও তুই আমার হৃদয়ের সবটা জুড়ে আছিস। তোর পাগলামি আমাকে পাগল করে দিয়েছে। এখন আমার জন্য একটা গান গাও, নয়তো আমি কিন্তু আবার ঘুম থেকে উঠে পালিয়ে যাব। শয়তানি করিস না, আর আমি তোকে কোথাও যেতে দেব না। আকাশ তখন নদীকে কাছে টেনে নিল। তাদের চোখে ছিল শুধুই ভালোবাসা। দুষ্টু মেয়ে, তুই তো আমাকে পাগল করে দিয়েছিলি। জানিস তুই যখন রাগ করে পালিয়ে গিয়েছিলি আমার কি অবস্থা হয়েছিল? জানি, আর সেই জন্যই তো গিয়েছিলাম। তুমি আমাকে ভালোবাসো কিনা সেটাই তো যাচাই করতে হবে। যাচাই? তুই তো আমার জীবনটাই কেড়ে নিতে বসেছিলি। আর কোনো দিন এমন কাজ করবি না, একদম না। ঠিক আছে, করব, কিন্তু তার আগে বলো আমি তোমাকে কেমন জ্বালাতন করেছি। কেমন জ্বালাতন? আমার মান সম্মান সব শেষ করে দিয়েছিলি। বাজারে হাতে হাত রেখে ঘোরা, পাত্রপক্ষের সামনে লঙ্কার শরবত দেওয়া। তুমি তো আমাকে ছোট বোন হিসেবেই দেখতে চাইতে, তাই আমি প্রমাণ করে দিলাম আমি তোমার ছোট বোন নই, আমি তোমার জীবন সঙ্গী। আকাশ নদীকে আরো কাছে টেনে নিল। নদী তখন হঠাৎ আকাশের শার্টের কলার ধরে কাছে টেনে ফিসফিস করে বলল, আকাশ ভাই, একটা কথা বলো তো, তুমি নাকি বিদেশ থেকে আসার পর আমার অনেক কিছু মিস করতে। সেদিন চাচি বলল, কিন্তু তখন কেউই বোঝেনি তুমি আমায় ভালোবাসতে, এমনকি তুমি নিজেও না। হ্যাঁ, মিস করতাম তোর সেই ছোটাছুটি দুষ্টুমি। ও, শুধু দুষ্টুমি? আমার রূপ সৌন্দর্য এসব টানতো না তোমায়? আমার রূপের প্রশংসা করলে না কেন? রিয়ার সাকিব তো কত প্রশংসা করতো। খবরদার, এখন থেকে আর ওই সাকিবের নাম মুখে আনবি না। আর তোর রূপের প্রশংসা সে তো আমি দেখেই মনে মনে করি রোজ। হাহা, এ আবার বলতেই হয় নাকি? তাহলে বলো আমি দেখতে কেমন, আজ কেমন লাগছে? তুই তুই আমার সব থেকে প্রিয়, সব থেকে সুন্দর, একদম পরীর মতো লাগছে তোকে। শুধু প্রিয়? এখন থেকে বলো আমি তোমার রানী। হ্যাঁ, আমার দুষ্টু রানী। দুজনে কথা বলতে বলতে গভীর রাত হয়ে গেল। চারপাশে সব কোলাহল কখন থেমে গেছে। গোলাপের পাপড়ি আর মিষ্টি বেলি ফুলের সুবাসে ঘরটি ভরে আছে এক স্নিগ্ধ পবিত্র ভালোবাসার ঘ্রাণে। আকাশের চোখে ছিল অপলক মুগ্ধতা। সে দেখছিল তার পিচ্ছি চাচাতো বোন আজ তার জীবনসঙ্গী, লজ্জার আবরণে ঢাকা তার প্রিয়তমা। নদীর মুখে সেই চেনা দুষ্টু হাসির আভা মিশেছিল এক নতুন লাবণ্যে। আকাশ ধীরে ধীরে নদীর আরো কাছে এগিয়ে এলো। এতদিন তাদের মাঝে থাকা সব দূরত্ব, সমাজের ভয়, পরিবারের দ্বিধা, সব যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে গেল। নদী অনুভব করলো আকাশের উষ্ণ নিঃশ্বাস তার কাজ হয়ে যাচ্ছে। সে তখন চোখ নামিয়ে নিল। আকাশ আলতো করে নদীর ঘুমটা সরিয়ে দিল, যেন বহুদিনের লালিত কোনো স্বপ্নকে বাস্তবে ছুঁয়ে দেখছে। সে গভীর আবেগ নিয়ে নদীর মুখটা দুহাতে তুলে ধরল। নদীর কপালের টিপ আর চোখের কাজল সেই রাতে ভালোবাসার সাক্ষ্য দিচ্ছিল। আকাশ নদীর কপালে, তারপর তার বন্ধ চোখের পাতায় আলতো করে ঠোঁট ছোঁয়ালো। সেই স্পর্শে নদীর শরীরে মৃদু কাঁপুনি উঠল। তারা দুজন নীরব হয়ে গেল হঠাৎ, কিন্তু তাদের হৃদয় তখন ভালোবাসার হাজারো গল্প বলছিল। আকাশ এতদিন নদীকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল, সে আজ নিজেকে সম্পূর্ণ সঁপে দিল। সে ধীরে ধীরে নদীকে নিজের বাহুডোরে টেনে নিল, এক গভীর নিবিড় আলিঙ্গনে। নদীও যেন এই মুহূর্তটির জন্যই এতদিন অপেক্ষা করছিল। সে শক্ত করে আকাশকে জড়িয়ে ধরল, যেন এই বাঁধন সে আর কোনোদিন আলগা হতে দেবে না। চাঁদের আলো জানালা দিয়ে এসে ঘরের এক কোণে হালকা মায়াবী ছায়া ফেলেছিল। সেই মায়াবী আলো আধারিতে আকাশ নদীর ঠোঁটে চুম্বন এঁকে দিল।
তাদের ভালোবাসার উষ্ণতা তখন ঘরটির প্রতিটি কোণকে আলোকিত করছিল। আকাশ নদীর হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রইল, তারপর আলতো করে তাকে বিছানায় শুয়ে দিল। নদী তখন তার সব জেদ, সব দুষ্টুমি ভুলে শুধু ভালোবাসায় আত্মসমর্পণ করলো। আকাশ তার দিকে গভীর ঝুঁকে এলো। সেই রাতে দুটি হৃদয় একে অপরের সাথে মিশে গেল। তাদের সেই মিলন ছিল এক নতুন জীবনের শুরু, যেখানে পিচ্ছি চাচাতো বোন পরিণত হলো আকাশের একান্ত আপন বউয়ে। বাসরাত শেষে ভোরের আলো ফুটল। সূর্য তখন সবেমাত্র উকি দিয়েছে, আর নদী তখনও আকাশের বুকে ঘুমিয়ে। আকাশের ঘুম ভাঙল, দেখলো নদী তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সে আলতো করে নদীর কপালে চুমু খেলো। এই মেয়ে, ওঠ, কত বেলা হলো? নতুন বউ হয়ে এত ঘুম? ওমা, নতুন বউ হলে কি ঘুমাতে নেই? আমি এখন তোমার কোলে শুয়ে থাকবো। লোকে কি বলবে? বাড়ির লোকজন ডাকবে। ওঠ। ডাকুক, সবাই তো জানুক তাদের পিচ্চি চাচাতো বোন এখন আর পিচ্চি নেই। আকাশ বাধ্য হয়ে নদীর হাত ধরে উঠালো। নদী উঠেই নতুন দুষ্টুমি শুরু করলো। সে আকাশের হাত থেকে তার গামছা কেড়ে নিয়ে দৌড় দিল। আমি তোমাকে গামছা দিয়ে তবেই না তুমি মুখ ধোবে? শয়তান মেয়ে, এইটুকু সকালেই শুরু করে দিলি। দে বলছি। না, আগে ধরো আমাকে। আকাশ আর নদীর খুনসুটির শব্দে ঘরের অন্যরা হাসি চাপলেন। আকাশ এক ঝটকায় নদীকে ধরে ফেলল। এবার ছাড়বি? একটা কিস দাও। ছি, এখন সবাই শুনবে। আমি তো এখন তোমার বউ। আকাশ আর তখন নিজেকে সামলাতে পারল না। সে চারপাশে সংকোচ ভুলে গিয়ে আলতো করে নদীর গালে চুমু খেলো। নদী তখন গামছাটা দিয়ে হাসি মুখে আকাশের মুখ মুছে দিল। নাও এখন মুখ ধো, আমি তোমার জন্য স্পেশাল চা বানাবো। তুই চা বানাবি? তোর হাতের চা দরকার নেই। তুই তো আবার লঙ্কা দিয়ে দিবি। আমি কি অত খারাপ? খারাপ না তো কি, তোর জন্যই তো বিয়ে ভেঙেছিল। ভালোই হয়েছিল, না হলে তো আজ আমি তোমার বুকে থাকতে পারতাম না। বিয়ের পর নদীর বাড়ির সবার মন জয় করে নিল, বিশেষ করে আকাশের মাকে, যিনি একসময় নদীর পাগলামিতে বিরক্ত হতেন। তিনি এখন নদীর বুদ্ধিমত্তায় মুগ্ধ। তবে নদীর দুষ্টুমি শাশুড়ির সাথেও কম ছিল না। একদিন সকালে আকাশের মা নদীকে রান্না শেখাচ্ছিলেন। দেখ মা, রান্নার সময় মন দিতে হয়, হলুদ লবণ ঠিক মতো দিতে হবে। চাচি, আমি তো হলুদ চিনি না, এটা কি হলুদ নাকি মরিচ? ওমা, এই সামান্যটা চিনিস না? এটা হলুদ, সাবধানে দিবি। আকাশ তখন পাশ দিয়ে যাচ্ছিল। নদী তাকে দেখে এক দুষ্টু চাল চাললো। ও আকাশ ভাই, এদিকে এসো তো, বলো তো এটা কি? কি? হলুদ? এই নাও, আমি তোমার গায়ে হলুদ দিলাম। নদী, এটা কি করলি? আহা, এ কি শুরু করলি মা? কেন, আজ তো আমাদের হলুদ খেলার দিন। আকাশ রাগ ভুলে হেসে ফেলল। বুঝতে পারলো এই মেয়ে তাকে কোনোদিনই শান্তিতে থাকতে দিবে না, দুষ্টুমি করেই কাটবে। তবে তার জীবনটা এখন এই দুষ্টুমি আর ভালোবাসার রঙে রঙিন হয়ে গেল। নদীর ভালোবাসার জোরে আকাশের সেই পুরনো অহংকার, রাগ আর ঘৃণা সব উধাও হয়ে গেল। পিচ্ছি চাচাতো বোন যখন বউ হলো, তখন সে প্রমাণ করে দিল যে ভালোবাসা আর জেদের কাছে পৃথিবীর সব বাধা হার মানতে বাধ্য। সপ্তাহ খানেক পর আকাশ আবার অফিসের কাজে মন দিল, কিন্তু নদীর জ্বালাতন একটুও কমেনি, বরং বেড়ে গেছে। আকাশ যখন ল্যাপটপ নিয়ে জরুরি কাজ করছে, নদী তখন এক কাপ কফি হাতে ঘরে ঢুকলো। এই নাও তোমার জন্য কফি। ধন্যবাদ, এখন একটু কাজ করি প্লিজ। জরুরি ইমেইলগুলো পাঠাতে হবে। ও ইমেল, ঠিক আছে, আমি তোমার কোলে বসে কাজ দেখব। আকাশ কিছু বলার আগেই নদী তার কোলে এসে বসলো। তার মাথা হেলিয়ে দিল আকাশের কাঁধে। নদী, কি করছিস তুই? ওঠ বলছি, কাজ করতে দে। আমি তো কোনো ডিস্টার্ব করছি না, আমি শুধু দেখছি তুমি কিভাবে কাজ করো, আমি শিখব। নদীর উপস্থিতি আর উষ্ণতা আকাশের মনোযোগ নষ্ট করে দিচ্ছিল। সে দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপ বন্ধ করে দিল। ঠিক আছে, আজ আর কাজ করব না। তোর জ্বালাই তো কিছুই করা সম্ভব না। আমার এটাই তো চাই, তুমি শুধু আমার দিকে মনোযোগ দাও। তুই আমার মনোযোগ তো কেড়ে নিয়েছিস সেই কবেই। এখন থেকে আমরা নতুন করে আমাদের জগৎ তৈরি করব, কেমন? হ্যাঁ, শুধু দুষ্টুমি আর ভালোবাসা দিয়ে সাজানো আমাদের জগৎ। আকাশ ও নদীর সেই দুষ্টুমি আর ভালোবাসার দাম্পত্য শুরু হলো। আকাশ আর নদীর বিয়ের পর পুরো বাড়িটাই যেন খুশিতে ভরে গেল। নদী আর আকাশের একে অপরের প্রতি ভালোবাসা দেখে সবাই খুশি হতো, কিন্তু নদী তার দুষ্টুমি বন্ধ করেনি, বরং এখন সে আকাশের উপর তার পূর্ণ অধিকার জাহির করার সুযোগ পেল। একদিন সকালে আকাশ
ফোন হাতে অফিসের জরুরি কাজে ব্যস্ত। নদী তখন এক বাটি জর্দা নিয়ে এলো। আকাশ ভাই, কফি না, এখন এটা খাও, খুব জরুরি। কি এটা? আমার এখন খাওয়ার সময় নেই। খাও না, আমার হাতে রান্না। আকাশ অনিচ্ছা সত্ত্বেও এক চামচ জর্দা মুখে তুলল, কিন্তু জর্দা তো নয়, সেটা ছিল অতিরিক্ত লবণ মেশানো। উফ নদী, এটা কি দিয়েছিস? পুরো নোনা। ও সরি, ভুল করে লবণের কৌটা উল্টে গেছে। ভুল করে? তুই না, সব তোর ইচ্ছে করে করা, কেন করলি? কেন আবার? তুমি আমাকে সময় দিচ্ছ না, শুধু ফোন নিয়ে ব্যস্ত, তাই ভাবলাম নুন খেয়ে তো পানি খাবে, তখন তো আমার সাথে কথা বলবে। তোর জ্বালায় আমি মরে যাব, দে পানি দে। আকাশ যখন পানি খাচ্ছে, নদী তখন আলতো করে তার কপালে চুমু খেয়ে বলল, আমি জানি তোমার মনোযোগ চাই স্বামীজান। আকাশ হেসে ফেলে। আকাশের রাত তখন কর্পূরের মতো উধাও। সেদিন রাতে আকাশ কাজ শেষে ক্লান্ত হয়ে ঘরে ঢুকলো, দেখলো নদী বিছানায় নেই। সে খুঁজতে খুঁজতে বাথরুমের দিকে গেল, দেখলো বাথরুমে হালকা মৃদু আলো জ্বলছে আর ভেতর থেকে মৃদু সুর ভেসে আসছে। কিরে নদী, এত রাতে কি করছিস? তোমার রানী হওয়ার প্রস্তুতি নিচ্ছি। তুমি যাও তো, এখন উকি দেবে না। ও ঠিক আছে, আমি তাহলে ছাদে যাচ্ছি, তুই তৈরি হয়ে আয়। না, আমি তোমাকে যেতে দেব না, তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো। আকাশ হাসতে হাসতে দরজার বাইরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর নদী বাথরুম থেকে বের হলো। সে তখন শাড়ি বদলে হালকা রঙের একটি সালোয়ার কামিজ পরে আছে, চুলে ভেজা ভাব, আর সারা ঘরে ছড়িয়ে দিয়েছে মিষ্টি গোলাপের ঘ্রাণ। আকাশ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। বাহ, আজ তো পুরো পরি লাগছে। এখন তো আমাকে আর ছোট বোন বলবে না। না, তুই আমার হৃদয়ের রানী। নদী তখন আকাশের হাত ধরল আর দুজনে ছাদে গেল। হালকা জ্যোৎস্নায় তারা একে অপরের কাছাকাছি এলো। এখন থেকে প্রতিদিন রাতে আমরা এভাবে চাঁদ দেখব, তুমি আমাকে গল্প শোনাবে। আমি তোকে তোর দুষ্টুমির গল্প শোনাতে পারি। না, রোমান্টিক গল্প শোনাও, এমন গল্প যেখানে এক পিচ্চি মেয়ে তার বড় ভাইকে ভালোবেসে তাকে জয় করেছে। আকাশ তখন নদীকে কোলে তুলে নিল। তাদের চোখে ছিল গভীর ভালোবাসা, নির্ভরতা। আকাশের ঠোঁটে তখন সেই হাসি, যা জানান দিচ্ছিল তার জীবন এখন দুষ্টুমি আর ভালোবাসার এক অবিচ্ছেদ্য মিশ্রণ। সেই রাতে চাঁদের আলোয় তাদের প্রেম আরও গভীর হলো। যেখানে ছিল না কোনো দ্বিধা, ছিল শুধুই দুজনের একান্ত আপন হওয়ার অনুভূতি। আকাশ নদীকে চুমু দিল, তারপর বিছানায় নিয়ে লাইট নিভিয়ে দিল। তাদের ভালোবাসার সংসারে যখন কয়েক মাস পার হলো, তখন সেই বাড়িতে এলো এক নতুন খুশির খবর। নদী মা হতে চলেছে। তবে এই খবরটি নদী তার চিরাচরিত দুষ্টুমি ছাড়া জানাবে না, তা তো হতেই পারে না। নদী একদিন দুপুরে আকাশকে ফোন করে বলল, আকাশ ভাই, তাড়াতাড়ি বাড়ি চলে এসো, আমার শরীরটা খুব খারাপ লাগছে, ডাক্তার দেখাবো। কি হয়েছে তোর? এত খারাপ লাগছে কেন? আমি এক্ষুনি আসছি। আকাশ সব কাজ ফেলে পাগলের মতো বাইক চালিয়ে বাড়ি ফিরল। ঘরে এসে দেখলো নদী হাসি মুখে বসে আছে, তার মুখে কোনো অসুস্থতার চিহ্ন নেই। কিরে, তোর না শরীর খারাপ? কোথায় ডাক্তার? ডাক্তার তো দেখা হয়ে গেছে, কিন্তু আমি আর একা ডাক্তার দেখাবো না, আরেকজনও থাকবে ডাক্তার দেখাতে। মানে কি বলছিস তুই? মানে হলো, তোমার জীবনে এবার আরো একটা নতুন পিচ্চি আসতে চলেছে। নদীর কথা শুনে আকাশ প্রথমে হতবাক, তারপর খুশিতে আত্মহারা। সে মুহূর্তের জন্য ভুলে গেল যে তাকে মিথ্যা বলে ডাকা হয়েছে। সে হাঁটু গেড়ে বসে নদীর হাত ধরে বলল, তুই এত বড় খবর এভাবে দিলি? আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম। তোর যদি কিছু হয়ে যায়? মরবে কেন? এখন তো তোমাকে বাঁচতে হবে আমাদের পিচ্চিটাকে দেখার জন্য। ও, আবার নতুন পিচ্চি? সেও যদি তোর মতো দুষ্টু হয় তাহলে তো আমার জীবনটা নরক হয়ে যাবে। তুই আর তোর পিচ্চি দুজনে মিলে তো আমাকে পাগল করে দিবি। চিন্তা নেই, আমি আর আমার পিচ্চি দুজন মিলেই তোমাকে দুষ্টুমি দিয়ে ভরিয়ে রাখবো। তবে তুমিও তো খুশি হয়েছো, তাই না? আমি এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ রানী, কিন্তু এখন থেকে তোর কোনো দুষ্টুমি সহ্য করা হবে না, শুধু বিশ্রাম। এই খবর যখন আকাশের মা বাবা এবং নদীর মায়ের কানে গেল, তখন আনন্দে ঢেউ উঠল পুরো বাড়িতে। আকাশের মা তো আবেগে কেঁদে ফেললেন। ও মা, আমার এতদিনে কপাল ফিরল। নদীমা, এখন থেকে আর কোনো কাজ করবি না, সব কাজ আমি করব, তুই শুধু বিশ্রাম নিবি। আমার মেয়েটা কত খুশি হয়েছে, এই তো চেয়েছিলাম আমি। সেদিন থেকে নদী বাড়ির রানী হয়ে গেল।
আকাশের বাবা এবং নদীর চাচাও তাকে সবসময় আগলে রাখতেন। সবাই যেন নদীকে অতিরিক্ত যত্ন করতে শুরু করলো। নদীর এই যত্ন উপভোগ করতে থাকলো। নদী এই যত্ন উপভোগ করতে লাগলো। তবে আকাশের যত্ন ছিল সবার ঊর্ধ্বে। এই তুই এখন হাঁটবি না, আমি তোকে কোলে করে নিয়ে যাব। তুমি আমাকে একদম রানী বানিয়ে দিলে। রানী তো তুই বরাবরই ছিলি, এখন তো তোর সাথে আমার নতুন রাজ্যের যুবরাজ যুবরানী আসছে। তোর একটু কষ্ট হলে আমার বুক ফেটে যায় রানী। আমার কষ্ট হচ্ছে না, তোমার এই পাগলামো দেখতে আমার খুব ভালো লাগছে। তোমার এত যত্ন, এত ভালোবাসা আমি সারা জীবন এইভাবেই চাই। তাদের দাম্পত্যের রোম্যান্স এখন আরো গভীর হলো। আকাশ অফিস থেকে ফিরেই নদীর জন্য খাবার নিয়ে আসতো। রাত জেগে গল্পের বই পড়ে শোনাতো, যেন অনাগত সন্তানও তাদের ভালোবাসার গল্প শুনতে পায়। নদীর জীবনের সেই জেদ আজ পরিপূর্ণতা পেল। সে শুধু আকাশকে পেল না, তার ভালোবাসার চিহ্নকে নিজের ভেতরে ধারণ করলো। তাদের জীবন তখন ভালোবাসার এক নতুন সুরে বাঁধা পড়ল। নদী মুচকি হাসে আর মনে মনে ভাবে, আকাশ ভাই, তোমার জেদ ভাঙার জন্য আমি পাগল ছিলাম, আর এখন আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আমিও তোমার জন্য পাগল। এটাই তোমার ভালোবাসার সার্থকতা। সমাপ্ত।